আমাদের নতুন চ্যানেলে ছদ্মবেশী ড্রাইভারের সিজন 2 আপলোড করা হয়ে গেছে। যারা এখনও ভিডিওটি দেখেননি, ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তাই নাকি? আচ্ছা দেখি তোর স্যার কেমন পড়া পারে। অনিতার কথা শুনে খুব রাগ হলো। এই যে ম্যাডাম, আমি কি পারি আর না পারি সেটা আপনাকে দেখতে হবে না। নিশিতার যদি ভালো না লাগে তাহলে আর পড়াতে আসবো না। আপনি বিদেশে পড়েছেন, হয়তো অনেক কিছুই জানেন, কিন্তু আমি অত কিছু জানি না। আরে স্যার রাগ করেন কেন? আমি তো মজা করে বলছি, আপনি দেখছি মজাও বোঝেন না। নিশিতা, তোমার বোনকে যেতে বলো, পড়ায় দেরি হয়ে যাচ্ছে। নিশিতাকে বলতে হবে না, আমি চলে যাচ্ছি। অনিতা কথাগুলো বলতে বলতে চলে গেল। কিছুক্ষণ পড়ালাম, তারপর আবার রুমে চলে গেলাম। যাওয়ার সময় দেখলাম অনিতা ফোনে কি যেন করছে। একটু পর আন্টি খাওয়ার জন্য ডাকলো। সবাই আসলো, কিন্তু অনিতা কেন জানি আসলো না। আন্টি অনেক ডাকলো, কিন্তু তবুও আসলো না। হয়তো তখন আমার কথায় রাগ করেছে, অনেক বেশি বলে ফেলেছিলাম। রুমে গিয়ে ক্ষমা চেয়ে নেব। খাওয়া শেষ করে ছাদে গেলাম। মনটা কেমন জানি ভারী ভারী লাগছিল। একা একা দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর অনিতা আসলো। এই সময় তুমি এখানে? কি ব্যাপার? মানে ছাদে আসতে আবার সময় লাগে নাকি? সেটাই তো। খেতে গেলে না কেন? সেটা কি তোমাকে বলতে হবে? তুমি আমার কে? এখন হয়তো কেউ নাই, আগে তো ছিলাম নাকি? সে আগের অধিকারে না হয় বলতেছি। আগের অধিকার? তুমি নিজেকে কি মনে করো? বাস্তবতা কি সহজ? তোমার জন্য কি করিনি? তুমি যখন যা বলেছো তাই শুনেছি। তোমার কথা মতো যতটা না চলেছি, ততটা নিজের বাবা মার কথা মতো আমি চলিনি। ঠিক আছে, আর অধিকার ফলাতে আসবো না। তবে প্লিজ আমার জন্য আর নিজেকে কষ্ট দিও না। তোমার জন্য নিজেকে কষ্ট দেব মানে? তুমি কি বোঝাতে চাচ্ছ? ভালো করে বলো তো। আমি জানি অনিতা, তুমি এখনো আমাকে ভালোবাসো। এটা তোমার চোখ দেখলেই বোঝা যায়। কি পাগল নাকি আমি? মানুষ ভুল তো একবার করে নাকি? তাহলে আমি হয়তো সেই ভুলটা করেছি, কিন্তু দ্বিতীয়বার আর করব না। তুমি পাগল না সেটা আমি জানি। তুমি যে আমাকে এখনো ভালোবাসো না সেটা হাজারবার বললেও বিশ্বাস করবে না। তুমি বিশ্বাস করলেই কি আর না করলেই কি? আসলে সত্যি বলতে তোমার মতো ছেলেকে ভালোবাসা যায় না। তখন হয়তো বুঝতে পারিনি, তাই এরকম হয়েছে। ঠিকই বলেছ, আমার মতো ছেলেকে সত্যিই ভালোবাসা যায় না। কারণ আমি যে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। আর তুমি যখন কষ্ট পেতে আমার জন্য, তখন আমি কি কষ্ট পেতাম না? আমি তোমাকে ভালোবাসিনি। কি মনে হয় তোমার? কষ্ট শুধু তুমিই পেয়েছ না? ছেলেরা কষ্ট পায় না? আর পাবেই বা কি করে? তোমাদের তো পরিবার নিয়ে চিন্তা করতে হয় না। এখন খাচ্ছ বাবার বাড়িতে, তারপরে বাবা আবার ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে, তখন আবার খাবে স্বামীর বাড়িতে। কিন্তু আমাদের বিষয়টা আলাদা। সব সময় সেই মিথ্যা অভিমান নিয়ে থেকো না, জীবনে অনেক কিছু হারাবে দেখো। কথাগুলো বলে চলে আসলাম নিচে। সবসময় শুধু সেই অতীতের কথা তোলে, মেজাজটা পুরো খারাপ করে দেয়। আসার সময় দেখলাম অনেকটা চুপ করে দাঁড়িয়ে আছে। সকালবেলা ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে গেলাম আমি আর অনিতা। দেখলাম অনিতার চোখটা কেন জানি ফুলে গেছে, মনে হয় রাতে খুব কেঁদেছে। আমি জানি অনিতা এখনো আমাকে খুব ভালোবাসে। সরি অনিতা, কালকের ব্যবহারের জন্য। তোমার কথা শুনে খুব রাগ হয়েছিল, তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার কথা। আমারই ভুল হয়েছে তোমার সাথে কথা বলা। বিদেশ থেকে এসে তোমাকে আবার এভাবে দেখতে পাবো, এটা আমি কল্পনাও করিনি। হয়তো উপরওয়ালাও চেয়েছেন তাই। হয়তো তাই। আচ্ছা একটা কথা বলি অনিতা, রাগ করবে না তো? কি এমন কথা? তুমি কি সত্যি ওই পিটারকে ভালোবাসো? সত্যি তো, ওকেই বিয়ে করব। কেন, তোমার কি সন্দেহ হচ্ছে নাকি? না, সন্দেহ হওয়ার কি আছে? ছেলেটা খুব ভালো, সুখে থেকো। তোমার গার্লফ্রেন্ডকে তো দেখলাম না। আমার গার্লফ্রেন্ড নাই, আমার মতো ছেলেকে কে ভালোবাসবে বলো? না আছে বাপের টাকা, না আছে চেহারা।
তুমি তো কাল বললে আমাকে তো ভালোবাসা যায় না। কালকে ব্যবহারের জন্য সরি। সত্যি বলছো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? হুম, তবে এবার একটা বানাবো। তুমিও বিয়ে করে নিচ্ছ, আমি আর সিঙ্গেল থেকে কি করব? তাই ভাবতেছি পিয়ালিকে হ্যাঁ বলে দিব। এই পিয়ালিটাকে নামটা খুব চেনা চেনা লাগছে। আপনার অফিসে জব করে, আজ পরিচয় করিয়ে দিব না কেমন? ঠিক আছে। আচ্ছা রাশেদ, তোমাকে একটা কথা বলি। হুম, বলো। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? উত্তরটা পরেই বলবো, এখন অফিসে চলে এসেছি। ঠিক আছে, পরেই বলো, তবে মিথ্যা বলো না। হুম। তারপর অফিসের ভিতরে গেলাম। রাফিন আমাকে দেখে মুচকি মুচকি হাসতেছে, সেটা অনিতা দেখে ফেলেছে। এই যে মিস্টার, আপনি হাসছেন কেন? কালকেই তো দেখলাম বড় বড় কথা বলছিলেন। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর এরকমের হবে না। প্লিজ আমার চাকরিটা কেড়ে নিয়েন না। সেটা পরে দেখা যাবে, একটু পর আপনি আমার রুমে আসবেন। ঠিক আছে ম্যাডাম। তারপর অনিতাকে রুমে দিয়ে রাফিনের কাছে গেলাম। দেখলাম ছেলেটা মাসুম বাচ্চার মতো বসে আছে। কিরে ভাই, আজকে দেখছি খুব শান্ত হয়ে আছিস। আর শান্ত, চাকরিটা মনে হয় সত্যি গেল রে। আরে অত চিন্তা করিস না, অনিতা অত খারাপ না। একটু বকাঝকা করতে পারে, কিন্তু চাকরি নিবে না। তাই যেন হয় রে। আচ্ছা বাদ দে, কালকে রাত্রে টাকা চাইলি কেন, কি দরকার? রাফিনকে সব কিছু খুলে বললাম। সরি রে দোস্ত, বুঝতেই তো পারছিস মাসের শেষ, আমার কাছে টাকা নেই, থাকলে অবশ্যই দিতাম। আরে ঠিক আছে, আচ্ছা দেখি অন্য জায়গায় ম্যানেজ করতে পারি কিনা। দেখ, আমিও চেষ্টা করে দেখি জোগাড় করতে পারি কিনা। আচ্ছা থাক, আমি একটু অনিতার কাছে যাই, ওকে একটু বলে দেখি কি বলে। সেটাই কর। তারপর অনিতার রুমে গেলাম। ম্যাডাম, আসতে পারি? আসেন। হঠাৎ কি হলো, নিজের ইচ্ছায় আসলা? তোমাকে তো এমনি আসতে দেখি না। আসলে একটা সাহায্য লাগতো, যদি কিছু মনে না করেন। আমার এই মাসের বেতনটা অগ্রিম দিলে খুশি হতাম। কেন, অগ্রিম নিয়ে কি করবে? গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে নাকি? সবসময় এত অন্য মাইন্ডে যান কেন? টাকাটা তো অন্য দরকারেও লাগতে পারে। দিলে দেন, না দিলে না বলে দেন। আরে রাগ করছো কেন? দিতে পারি, তবে একটা শর্ত আছে। যদি তুমি শর্তে রাজি থাকো তাহলে আমি ভেবে দেখব। কি? এখানে আবার কিসের শর্ত? টাকাটা আমার সত্যিই লাগবে, প্লিজ এমন করবেন না। কি করলাম আমি? শুধু একটা শর্ত পালন করতে বলছি, বেশি কিছু তো না। ঠিক আছে বলো, যদি সম্ভব হয় রাখবো। আরে সম্ভব হবে, সহজ কাজ। আচ্ছা বলো। আমার আর পিটারের বিষয়ে আমার পরিবারকে বলতে হবে, তাদেরকে রাজি করাতে হবে। বাবা বিদেশি ছেলেদের সাথে বিয়ে দিতে চায় না, তাই বলছি তুমি বাবাকে রাজি করাবা। তোমার কথা বাবা শুনবে। কি? আমি পারবো না। ঠিক আছে, টাকাও তাহলে নেওয়া লাগবে না, তুমি এখন আসতে পারো। আরে অনিতা, টাকাটা সত্যি লাগবে, অন্য কোনো শর্ত দাও। এটা কিভাবে সম্ভব বলো? এক্স গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক করে দিতে হবে, এটা শুনলে সবাই হাসবে। কে কি করবে জানি না, যদি রাজি থাকো তাহলে যত টাকা লাগবে দিব। আচ্ছা আমি রাজি, এখন টাকাটা দাও। টাকাটা খুব দরকার হওয়ায় রাজি হয়ে গেলাম। কি মেয়ে রে বাবা, এভাবে কি কেউ প্রতিশোধ নেয় নাকি? নিজের বিয়ে এক্স বয়ফ্রেন্ডকে দিয়ে সাজাচ্ছে, মনে মনে বললাম। এই তো গুড বয়, আমি ম্যানেজারকে বলে টাকা পাঠিয়ে দিব। যত টাকা লাগে তুমি ওখান থেকে নিয়ে নিও। যত লাগবে না, পরের মাসের বেতনটা দিলেই হবে। আচ্ছা তাই নিও। তাহলে কাজটা কবে করছো? কোন কাজ? কি? এইমাত্র বললাম আর এক্ষুনি ভুলে গেছো? নাকি টাকাটা পেয়ে গেছো তাই সবটা ভোলার নাটক করছো? ও ওই কথা, ভুলি নেই, বলবো না এক সময়। বুঝলাম না, তোমার সামনে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি কেন ওই যে ধলারে বিয়ে করতে যাচ্ছ, বুঝতেছি না। তোমার বুঝতে হবে না, আর ভালো ছেলে কই? একবার তো এইসব ভালো ছেলেদের পছন্দ করেছিলাম, বিনিময় কি পেয়েছি?
তা তো তুমি ভালো করেই জানো। ঠিক আছে, আর বলা লাগবে না, আমি এখন যাই। তারপরে অনিতার রুম থেকে বেরিয়ে আসলাম। অনিতার কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল। তাহলে সত্যি কি অনিতা আর আমাকে ভালোবাসে না? আর বাসবেই বা কী করে? খুব অন্যায় করেছিলাম ওর সাথে। আমি আর বসে থাকবো না, আমিও প্রেম করব পিয়ালির সাথে। মেয়েটাও খারাপ না, দেখতে শুনতে ভালোই, কিন্তু প্রস্তাব দিলে কি রাজি হবে? এসব ভাবতেছিলাম, তখনই পিয়ালি আসলো। কি হয়েছে সোনা? টেনশনে আছো মনে হচ্ছে। কে শোনা? কেন সোনা, ভুলে গেলে নাকি? কাল না বললে তুমি আমার বয়ফ্রেন্ড, আর আজকে কি সব বলছো? বয়ফ্রেন্ড বলতে বলেছি, তোমাকে কি সোনা বলতে বলেছি নাকি? আরে তুমি তো কিছুই বোঝো না। সোনাবাবু না বললে কি কেউ বিশ্বাস করবে তোমার আর আমার মধ্যে রিলেশন আছে? তাছাড়া ম্যাডামকে তো বিশ্বাস করাতে হবে নাকি? কিন্তু তুমি এসব জানলে কিভাবে? আগে কয়টা করছো? সত্যি করে বলো। আরে কি বলো এসব? এগুলো তো সিনেমাতে দেখেছি। এর আগে একজনকে ভালোবেসেছিলাম, আর এখনো বাসি, কিন্তু সাহস করে বলতে পারছি না। তাই নাকি? তা কে সেই ছেলেটা? আমাকে কি বলা যাবে? না, বলা যাবে না, পরে বলবো তোমাকে। আচ্ছা এসব বাদ দাও, কি করছো এখন? আমি তো বসে আছি, কিন্তু পিয়ালি, তুমি হঠাৎ আমাকে তুমি করে বলছো কেন? আগে তো আপনি করে বলতে। ওটাও সিনেমাতে দেখেছি। তুমি তুমি করলে নাকি প্রেমটা জমে যায়। সব কিছু দেখছি সিনেমাতেই দেখাচ্ছ, বাস্তব কিছুই দেখিনি। দেখছি, অনেক কিছুই দেখছি। তোমার বলে টাকা লাগবে, কোনো সমস্যা হয়েছিল নাকি? ম্যানেজ হয়ে গেছে, কিন্তু আমার টাকাটা লাগবে, সেটা তুমি কিভাবে জানলা? তোমাকে তো বলিনি। রাফিন ভাইয়া বলছে। তোমার নাকি ভাইয়ের শরীর অসুস্থ, আমাকে বলতে পারতে, আমার কাছে তো টাকা ছিল। না, তোমাকে বলে টেনশন দিতে চাইনি, তাছাড়া এমনিতে ম্যানেজ হয়ে গেছে। টেনশন মানে? তার মানে তুমি আমাকে বন্ধু ভাবো না? রাগ হচ্ছে কেন? বন্ধু ভাবি। আচ্ছা, এরপরে কোনো কিছু লাগলে তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে একটা কাজ করো। আমি তোমাকে তুমি করে বলাই কিছু মনে করছো না তো? কি মনে করব? তুমি করেই বলো। ঠিক আছে, ধন্যবাদ। লাঞ্চে কিন্তু একসাথে খাবো, রেডি থেকো। মেয়েটা সত্যিই অবাক করার মতো। এই কয়েক মিনিটে একটা ভালো লাগা কাজ করছে। সহজ সরল একটা মেয়ে। তারপর কাজ করতে লাগলাম। এর মধ্যে একবার অনিতা ডেকেছিল। এই অনিতার বিষয়টা বুঝি না, এমনিই ডাকে, কোনো কাজ ছাড়াই। লাঞ্চের সময় পিয়ালি জোর করে ক্যান্টিনে নিয়ে গেল। গিয়ে দেখলাম অনিতাও আছে এখানে। আমরা গিয়ে অনিতার কাছেই বসলাম। অনিতা আমাদের দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো। কি হলো ম্যাডাম, তাকিয়ে আছেন কেন? না কিছু না। তাহলে এটাই তোমার গার্লফ্রেন্ড পিয়ালি? ঠিক ধরেছেন। পছন্দ হয়নি আপনার? খুব সুন্দর, ভালোভাবে সংসার করো। আচ্ছা তোমরা ভালো থাকো, আমি গেলাম। আর আমার জরুরি একটা কল এসেছে, আমাকে এখনই যেতে হবে। কিছুই বুঝলাম না। একটু আগে হাসি খুশি ছিল, হঠাৎ কি হলো? দেখলাম নিমেষেই মনটা খারাপ হয়ে গেল। তখন পিয়ালি বলে উঠল, আমি শিওর অনিতা এখনো তোমাকে ভালোবাসে। ভালো না বাসলে কখনো এভাবে উঠে যেত না। আরে বাদ দাও, এমনি হয়তো উঠে গেছে। ও আর আমাকে ভালোবাসে না। ভালোবাসলে ওর বিয়ের দায়িত্ব আমাকে দিত না। তারপর পিয়ালিকে সবকিছু খুলে বললাম। কি বলছো? এটা তো পুরো হাস্যকর কাহিনী। আমার মতে ঠিকই করেছে, ভালোবেসে ছেড়ে দাও কেন? রাগ হচ্ছে কিন্তু। তোমাকে আনলাম সমস্যা সমাধানের জন্য, আর তুমি উল্টো অনিতার পক্ষে নিচ্ছ। আচ্ছা সরি বাবা, ভুল হয়ে গেছে। আমি কিন্তু একটা জিনিস বুঝতেছি না, অনিতা কি তাহলে তোমাকে ভালোবাসে না, নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছে? আচ্ছা দেখা যাক সামনে। ও যদি তোমাকে সত্যি এখনো ভালোবাসে, তাহলে আমার সাথে দেখলে সহ্য করতে পারবে না, কারণ কোনো মেয়েই স্বামী আর বয়ফ্রেন্ডের ভাগ অন্য কাউকে দিতে চায় না। কি জানি, আমি তো সেটা বুঝতেছি না। সেজন্যই তো তোমাকে বলতেছি। লাঞ্চ করে কাজ করতে লাগলাম, কিন্তু অবাক করার বিষয়, সন্ধ্যা পর্যন্ত একবারও অনিতা ডাকেনি আমায়। বিষয়টা আমিও বুঝলাম না।
সন্ধ্যার পরে অফিস ছুটি হয়ে গেল, সবাই সবার মতো চলে গেল। যাওয়ার সময় পিয়ালি কিছুক্ষণ কথা বলল। অনেকক্ষণ গাড়ির কাছে দাঁড়িয়েছিলাম, কিন্তু অনিতার আসার কোনো নামই নেই। কি হয়েছে আল্লাহই ভালো জানে। এই মেয়েদের বিষয়ে বুঝি না, কখন রাগে কখন হাসে বোঝা মুশকিল। কিছুক্ষণ পর অপেক্ষার অবসান ঘটিয়ে আসলো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? কোনো কিছু না বলে গাড়িতে উঠলো। আমি আর কিছু না বলে গাড়ি চালাতে শুরু করলাম। একটু পর আমি বলতে শুরু করলাম, কিছু কি হয়েছে? এভাবে মন খারাপ করে আছো কেন? আমাকে বলতে পারো, সম্ভব হলে সমাধান করার চেষ্টা করব। না, কিছু হয়নি। আচ্ছা রাশেদ, তোমাকে একটা কথা বলি। বলো। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আচ্ছা থাক, অন্য একদিন বলবো। তখন টাকা কিসের জন্য চাইলে? কথা ঘুরাচ্ছ কেন? যা বলার সরাসরি বলো, পরে কিন্তু সময় পাবে না। আমার কথা শুনে অনিতা কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখটা দেখে মনে হচ্ছে আমাকে কিছু যেন বলতে চাচ্ছে, কিন্তু কিসের ভয় যেন বলছে না। বললাম তো পরে বলবো, বাদ দাও। আমি যে প্রশ্ন করলাম সেটার উত্তর দাও। ঠিক আছে, তোমার ইচ্ছা। টাকাটা বাড়িতে দেয়া লাগবে। ছোট ভাইয়ের নাকি শরীর খারাপ, তাই হাসপাতালে নিবে। মাসের শেষ, আমার কাছে টাকা ছিল না, তাই আগাম বেতন চাইলাম। কি বলছো? এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে আমি তোমার সাথে মজা করলাম। সরি রাশেদ। আরে সরি বলার কি আছে? তুমি তো জানতে না। বাদ দাও, যা হয়ে গেছে তা ভেবে লাভ নেই। আচ্ছা রাশেদ, আমরা কি এখন বন্ধু হতে পারি না? উনি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। বন্ধু হবে? আবার মায়াতে জড়াতে চাচ্ছ? কি লাভ? আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। তার মানে তুমি বন্ধু হতে চাচ্ছ না, এটাই তো? আর তেমন কিছু না। তোমার কি সত্যি আমাকে কিছু বলার নাই অনিতা? ভেবে বলো কিন্তু। আরে আরে গাইস, কোথায় যাচ্ছেন? আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, একটা লাইক কমেন্ট করে যান। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা। আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয়। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই গল্পটি কেমন। আমাদের নতুন চ্যানেলে ছদ্মবেশী ড্রাইভারের সিজন 2 আপলোড করা হয়ে গেছে। যারা এখনও ভিডিওটি দেখেননি, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সত্যি কি তোমার আমাকে কিছু বলার নেই অনিতা? ভেবে বলো কিন্তু। আমার কথা শুনে অনিতা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। তার চোখ দেখে মনে হচ্ছে অনেক কথা বলতে চাইতেছে, কিন্তু কিসের ভয় যেন বলতে পারতেছে না। কি হলো বলো? কি বলবো? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সেটা শোনার যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিনও বলবো না। হয়তো আমার ধারণা ভুল ছিল। তুমি বলবে না? আমরা কি বন্ধু হতে পারি না? আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি, পুরনো সব কিছু ভুলে গিয়ে। আমি তো ভুলতেই চাই, কিন্তু তুমি তো বারবার মনে করিয়ে দাও। ঠিক আছে, আর মনে করিয়ে দেব না। এখন তাহলে আমরা আবার বন্ধু হই। তাহলে আমার সাথে যেন আর খারাপ ব্যবহার করো না। সব সময় তো শুধু অপমান করো। ঠিক আছে, চলো ঘুরতে যাই এক জায়গায়। কি এখন? রাত হয়ে গেছে তো। তাতে কি সমস্যা নাই, বাড়িতে আমি ফোন করে বলে দিব। চলো তো। কিন্তু এত রাতে কোথায় যাবে? আরে চলো, আগে গেলেই দেখতে পারবে। তুমি এখন ড্রাইভিং সিট থেকে নামো তো। কেন ড্রাইভিং সিট থেকে নামলা? গাড়ি চালাবে কে? কেন আমি কি পারি না নাকি? তাই নাকি? তুমিও গাড়ি চালাতে পারো? আগে জানতাম না তো। আমিও পারি, আমেরিকাতে শিখতে হয়েছিল। তুমি এখন নামো তো। তারপর অনিতা গাড়ি চালাতে লাগলো। আমিও পাশের সিটে ছিলাম। গাড়ির হেডলাইটের লাল আলোতে অনিতাকে খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল হারিয়ে যাই এক নতুন জগতে।
কত আনন্দ করতাম আগের দিনগুলোতে। দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতাম না। কত হাসি ঠাট্টা, রাগ, অভিমান সব মিলিয়ে আনন্দময় সময় পার করতাম। খুব মিস করছি সেই দিনগুলো। কি ব্যাপার রাশেদ, কোনো কথা বলছো না যে? কি ভাবছো এত? না, কিছু না। জানো অনিতা, আগের দিনগুলোর কথা খুব মনে পড়ছে, খুব মিস করতেছি। আবার পুরনো দিনের কথা তুলছো? সব ভুলে এখন আমরা আবার নতুন বন্ধু। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, সরি। সরি বলতে হবে না, বন্ধুত্বের মাঝে কোনো সরি নেই। কিছুক্ষণ পর অনিতা গাড়ি থামালো। কি হলো, গাড়ি থামালে কেন? চলে এসেছি আমাদের গন্তব্যে, তাই গাড়ি থামালাম। নামো এখন। এত তাড়াতাড়ি চলে আসলে? নামো এখন তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। এটা তো আমার আর অনিতার পছন্দের জায়গা। প্রতিদিনই এখানে আসতাম, কত হাসি ঠাট্টা এখানে করতাম, একসাথে বসে ফুচকা খেতাম, রাতে দুজন ধরে হাত ধরে হাঁটতাম। কিন্তু কিছুই বুঝলাম না। অনিতা আমাকে এখানে নিয়ে আসলে কেন? কি বুঝাতে চাচ্ছে ও? কি ব্যাপার অনিতা, কোথায় নিয়ে আসলে তুমি? কেন, তোমার ভালো লাগেনি? আগে না বলতে অনেক ভালো লাগে তোমার এই জায়গা, কিন্তু আজ এমন করে বলছো কেন? আমি সেটা বলিনি অনিতা, অনেকদিন হলো এখানে আসা হয় না, সময় পাইনি। ওহ, তবে আমি প্রতিদিন এখানে আসতাম। যখন বিদেশে গিয়েছিলাম খুব মিস করতাম এই জায়গাগুলো, জায়গার মানুষগুলো। বিদেশ থেকে আসার পরেও প্রতিদিন আসতে চেয়েছিলাম, তবে আগের মতো আর ভালো লাগে না এখানে আসতে। কেন ভালো লাগবে না কেন? এমনি, বাদ দাও এসব, চলো একটু ঘুরে আসি। চলো। তারপর দুজনে হাঁটতে লাগলাম সেই মায়া জড়ানো রাস্তা দিয়ে। সত্যি বলতে অনেক ভালো লাগছিল। আমি কখনো ভাবিনি এমন দিন আবার আসবে আমার জীবনে। রাশেদ, একটা কথা বলি। বলো। তোমার হাতটা একটু ধরি। অনিতার কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওর দিকে, তারপর হাতটা বাড়িয়ে দিলাম। হাতটা এগিয়ে দেওয়ার সাথে সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে ছাড়বে না। আমি আর কিছু বললাম না, আবার হাঁটতে লাগলাম দুজন। আচ্ছা রাশেদ, ওই দিনের কথা তোমার মনে আছে? কোন দিন, কিসের কথা বলছো তুমি? 12ই নভেম্বর দুজনের এখানে দেখা করার কথা ছিল, আমার বার্থডে ছিল। মনে পড়ে সেদিনের কথা? আমি তোর কথা শুনে বুকের মধ্যে কেমন জানি চমকে উঠল। সেই দিনটার কথা মনে পড়লে এখন আমার শরীর ঠান্ডা হয়ে যায়। সেদিন বুঝেছিলাম বাবারা কেন কাঁদে, কতটা দায়িত্ব থাকে তাদের উপর। কি হলো, চুপ করে আছো কেন? না, কিছু না, বাদ দাও না ওসব। কি লাভ সেই পুরনো কথা তুলে? সব কি ঠিক হবে আগের মতো? তা হয়তো হবে না, কিন্তু জানো রাশেদ, সেদিন না তোমার দেয়া শাড়ি পরে এসেছিলাম, অনেক আশা নিয়ে এসেছিলাম। সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি যখন সন্ধ্যার সময়ও আসলে না, তখনও আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখনও আমি এই আশা নিয়ে দাঁড়িয়েছিলাম তুমি ঠিকই আসবে, কিন্তু সন্ধ্যার পরেও যখন তুমি আর আসলে না, তখন আমার সমস্ত বিশ্বাস ভেঙে গেল। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম সেদিনটা নিয়ে, কিন্তু ভাগ্যের পরিহাসে সেদিন তোমার কাছে আসতে পারছিলাম না। সেদিন আসতে পারোনি তো কি হয়েছে, তারপরে তো আসতে পারতে। আমি তো তোমাকে মেরে ফেলতাম না, তারপরও প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম। আমার বিশ্বাস ছিল তুমি আসবে, কিন্তু পরে বিশ্বাসটা আবার ভেঙে দিয়েছো। তোমাকে পরে একদিন সবকিছু বলবো, এখন বাদ দাও এসব। চলো ফুচকা খেয়ে আসি। তোমার না ফুচকা অনেক পছন্দ। তোমার মনে আছে? চলো তাড়াতাড়ি। চলো। তারপর অনিতার সাথে ফুচকা খেতে গেলাম। সেই আগের ফুচকাওয়ালা মামাই আছে। আমাদের দেখে সহজেই চিনতে পারছিল। অনেক গল্প করতাম মামার সাথে। মামা আমাদের দেখেই একটা হাসি দিয়ে বলল, ভাইজান, এতদিন কোথায় ছিলেন?
সেই কতদিন আগে আপনাকে দেখছিলাম, চিনতেই তো পারছি না। আমি অনেক দিন পর দেখলাম মামা আপনাদের। কেমন আছেন? ভালো আছি। আপনারা যাওয়ার পর থেকে আর ভালোই লাগে না। কি হয়েছিল ভাইজান? প্রতিদিন দেখতাম আপামনি আপনার জন্য এখানে বসে থাকতো। আরে মামা, এসব বাদ দেন, আগে ফুচকা দেন তো, অনেক দিন হলো খাই না। অনিতার কথা শুনে মামা একটা হাসি দিয়ে বলল, আপামনি দিচ্ছি, থামেন। আপনাদের জন্য আমার স্পেশাল ফুচকা বানানো। দেন তাড়াতাড়ি। তারপর অনিতা ফুচকা খাওয়া শুরু করলো। অনিতার ফুচকা খাওয়া দেখে আমি তো অবাক। আমার কথা মনে হয় ভুলেই গেছে। 2 প্লেট খাওয়ার আমার দিকে নজর দিল। কি হলো, এভাবে চেয়ে আছো কেন? কই না তো, তোমার খাওয়া দেখছিলাম। সেই আগের মতোই আছো। ফুচকা পেলে আমাকে ভুলে যাও। আচ্ছা মামা, কত বিল হয়েছে? আরে মামা কি বলেন, এতদিন পর আসছেন আর আমি আপনাদের কাছ থেকে বিল নেব? তো বিল নেওয়া লাগবে না মামা, টাকা দিয়ে কেনা। সব কথা বাদ দিয়ে বিলটা নেন। নিতে চাইলো না, কিন্তু জোর করে দিলাম। আসার সময় মামা বলল, ভাইজান এখন থেকে প্রতিদিন আসবেন এখানে, আপনাদের ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা মামা, চেষ্টা করব। আগের মতো আর নাই মামা, কাজে ব্যস্ত হয়ে গেছি তো। তা তো বুঝতেছি ভাইজান। তা আপনারা কি বিয়ে করছেন? আমার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। দেখলাম অনিতাও অবাক হয়ে তাকিয়ে আছে। না মামা, এখনো করিনি, তবে সামনে বিয়েটা সেরে ফেলবো। ও, আপনাদের কিন্তু খুব সুন্দর মানাবে ভাইজান। তাই নাকি? দোয়া করবেন মামা। আসি তাহলে। তারপর আমি আর অনিতা বাড়ির দিকে রওনা দিলাম। এবার গাড়িটা আমি ড্রাইভিং করতে লাগলাম, কিন্তু এখন আর অনিতা কোনো কথা বলছে না। এর বিষয়ে কিছুই বুঝি না। আগে তো এমন ছিল না, সবসময় হাসি খুশি থাকতো। কি হলো অনিতা, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? কি বলবো, তুমি ফুচকালাম আমাকে ওসব বললে কেন? অনিতার কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, ও এই ব্যাপার, তুমি এই বিষয়টা নিয়ে রাগ করে আছো? ওই বিষয়। অযথা মামাকে মিথ্যা বললে কেন? সত্যিটা বললেই পারতে। কোন সত্যি? তোমার সাথে আমার সম্পর্ক নেই এই সত্যিটা তুমি ভালো করেই জানো। ওই মামাটা আমাদের অনেক ভালোবাসে এবং পছন্দ করে। এখন যদি মামাকে বলি আমাদের সম্পর্ক ভেঙে গেছে, তাহলে উনি কেমন কষ্ট পাবে, এটা ভেবে দেখেছো কি? হয়তো মামা এখন খুশি হয়েছে, কিন্তু পরে যখন মামা জানতে পারবে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, তখন মামার কেমন লাগবে বলো তো? পরেরটা পরে দেখা যাবে, ভবিষ্যৎ নিয়ে আগে ভাবা ঠিক না। আচ্ছা, তুমি আমার আর পিটারের বিষয়টা বাবাকে বলছো না কেন? বলার তো সময়ই পাই না। আচ্ছা, কালকে বলবো নি। এবার তো খুশি? আগে বলো, তারপর খুশি হব। তারপর বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম নিশিতা দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাইয়া, এত রাত কোথায় ছিলেন আমার বোনের সাথে? অন্য কোনো ব্যাপার নাই তো? কি অন্য ব্যাপার মানে? কি বলছো সব নিশিতা? ব্যাপার তো একটা আছেই। এতদিন ধরে আমাদের বাড়িতে আছেন, কই আমাকে তো কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে গেলেন না। আর আপু 1 মাস হলো আসতে না আসতেই ঘুরতে গেছিলেন। নিশিতার কথা শুনে অনিতা বলে উঠল, খুব বড় হয়ে গেছিস তাই না? কানের নিচে একটা দিলে ঠিক হবে। তোর ভাইয়াকে নিয়ে আমি এক জায়গায় গিয়েছিলাম একটা কাজে। কি কাজ সেটা আমি ভালো করেই জানি, আমাকে আরো সব বোঝাতে আইসেন না। তুই এখন যাবি আমার কাছ থেকে, না হলে কিন্তু। সত্যি কথা বললেই রাগ, তাই না? আমি যাচ্ছি, তবে তোদের একটা সুসংবাদ আছে। এই কথা বলে নিশিতা চলে গেল। আমরা নিজেদের রুমে চলে আসলাম। আজ আর খেতে গেলাম না, এমনিতেই শরীরটা খারাপ লাগছে। কিছুক্ষণ পর আঙ্কেল আর আন্টি আসলো। তাদের দেখে দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার, কিছু হয়েছে আঙ্কেল? আরে ভয় পাচ্ছ কেন? এমনিতেই আসলাম। আমরা কি আসতে পারি না তোমার রুমে? সেটা না আঙ্কেল, আপনাদেরই তো বাড়ি, আপনারা আসবেন না তো কারা আসবে? কোনোদিন এভাবে আসেননি তো, তাই বললাম।
কোনোদিন আসেনি বলে কি আসতে পারবো না? একটা দরকার এসেছিলাম বাবা তোমার। কথা দাও আমার কথাটা রাখবে। আরে আঙ্কেল, এভাবে বলছেন কেন? আগে বলে দেখেন, আপনাদের কথা কি ফেলা যায়? বাবা মা না হয়েও বাবা মায়ের চেয়ে বেশি কিছু করেছেন আমার জন্য। তোমার কথা শুনে ভালো লাগলো বাবা। আসলে একটা আবদার নিয়ে এসেছিলাম তোমার কাছে। কি এমন আবদার বলেন? আমি যথাসম্ভব রাখার চেষ্টা করব। আসলে বাবা আমরা চাচ্ছি তুমি অনিতাকে বিয়ে করো। আমার মেয়েটা একটু রাগী কিন্তু মনটা ভালো। প্লিজ আমার আবদারটা রেখো। আঙ্কেলের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে অনিতা বলল ওর বিয়েটা যেন পিটারের সাথে ঠিক করে দেয়, আর এদিকে আঙ্কেল আন্টি আমার সাথে বিয়ে কি বলছেন আপনারা? পাগল হয়ে গেছেন নাকি? আমি কি আপনাদের মেয়ের যোগ্য নাকি? তাছাড়া সমাজ বলে তো একটা কথা আছে। পাগল হইনি বাবা, ঠিকই বলতেছি। যোগ্যতা দিয়ে কি হয় সেটা আমি জানতে চাই না, আর সমাজের বিষয়ে আমি কান দেই না। কারণ সমাজ শুধু মানুষের ভুলই ধরতে জানে, তাছাড়া আর কিছুই দেয় না। তারপরেও আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এইটা তুমি কি বললে? এত কিছু করার প্রতিদিন এই দিলে? খুব কষ্ট পেলাম বাবা তোমার কথা শুনে। আমাকে ভুল বুঝবেন না আঙ্কেল, আমার বিয়েতে কোনো প্রবলেম নেই। আসলে প্রবলেমটা অনিতা ম্যাডামের। উনি একজনকে ভালোবাসে আর ওনাকেই বিয়ে করবে বলে। কি কি বলছো এসব? আমরা তো এর কিছুই জানি না। আসলে আঙ্কেল, অনিতা ম্যাডাম যখন বিদেশে গিয়েছিল সেখানে নাকি তাদের পরিচয় হয়েছিল। আমার সাথে পরিচয় করে দিয়েছে। ছেলেটা আমেরিকার, অনেক টাকা পয়সাওয়ালা। অনিতা ম্যাডাম আপনাকে বলতে ভয় পাচ্ছিল, তাই আমাকে বলতে বলেছিল। অনিতার মা, যা অনিতাকে ডেকে আনো তো। আন্টি অনিতাকে ডেকে আনলো কিছুক্ষণ পর। বাবা, আমাকে দেখেছো? এ রাশেদ সব কি বলছে? আঙ্কেলের কথা শুনে অনিতা আমার দিকে রাগী লুক দিয়ে তাকালো। কি বলছে বাবা? আমি তো কিছুই জানি না। তা জানবেন কেন আপনি? আপনি নাকি একজনকে ভালোবাসেন আর তাকে নাকি বিয়ে করতে চান। ঠিকই শুনেছো, আমি একজনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কি? একবার এই ভুলটার জন্যই তোকে বিদেশে পাঠিয়েছিলাম, আবার তুই সেই ভুলটাই করলি? আঙ্কেলের কথা শুনে অনিতা আর কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আঙ্কেল রাগে না। আপনার মেয়ে যদি ওই ছেলের সাথে সুখে থাকে তাহলে আপনি দ্বিমত করবেন না। আপনারা তো চান আপনার মেয়ে সুখী হোক। হ্যাঁ, তা তো সবাই চায়, কিন্তু তারপরও তো এটা সম্ভব না। কেন সম্ভব না? আপনার মেয়ে যদি ওকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিলে কি আপনার মেয়ে সুখী হবে? আপনার মেয়ে তো সুখী হবে না তার সাথে, আরেকজন ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ, কিন্তু সব কিছুর তো একটা নিয়ম আছে বাবা। ছেলেটা অন্য ধর্মের, এটা কখনোই সম্ভব না। এই বিয়ে আমি কখনোই হতে দেব না। আমি জানি আঙ্কেল এটা সম্ভব না, কিন্তু আপনি যদি চান তাহলে সম্ভব। আমি জানি ছেলেটা অনিতাকে খুব ভালোবাসে, আরও ও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে অনিতাকে বিয়ে করার জন্য। তাই বলছিলাম আপনি যদি মেনে নিতেন দুজনেই সুখী থাকতো। তোমার কথাগুলো ঠিক আছে বাবা, কিন্তু এগুলো সম্ভব না। বাবা, পিটার আমাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছে। প্লিজ তুমি দ্বিমত করো না, আমি ওর সাথে সুখে থাকবো। তাইলে তো হয়েই গেল আঙ্কেল, আর তো কোনো সমস্যা থাকার কথা না। আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকার পর বলল, কাল ছেলেটাকে বাসায় নিয়ে এসো, কথা বলবো ওর সাথে। আঙ্কেল অনিতাকে উদ্দেশ্য করে বলে রুম থেকে চলে গেল। আন্টিও চলে গেল। তখন আমাকে জড়িয়ে ধরল। কি করব ভেবে পাচ্ছি না। সত্যি মনের মধ্যে কেমন জানি হচ্ছিল। অনিতাকে কি করে যে বোঝাবো এখনো ওকে আগের মতোই ভালোবাসি। খুব বড় উপকার করলে আমার, অনেক অনেক ধন্যবাদ। মুখে একটু হাসি ছাপ নিয়ে বললাম, ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি খুশি হয়েছ তো? তখন অনিতা আমাকে ছেড়ে দিয়ে বলল, খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। আচ্ছা তাহলে তুমি এখন যাও, সকালে কথা হবে। তারপর অনিতা চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বসে পড়লাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না অনিতা এরকম করবে। ও বলে আমাকে ভালোবাসতো। এটা কি তাহলে সেই ভালোবাসা ছিল? আজকে খুব জোরে কাঁদতে ইচ্ছে করছিল। এরকম 5 বছর আগেও কেঁদেছিলাম, কিন্তু সে কান্না যে আবার কাঁদতে হবে ভাবিনি কখনো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি।
সকালে অনিতার ডাকে ঘুম ভাঙে। কি ব্যাপার রাশেদ, এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে দেখছো? কত বাজে? সকালে অ্যালার্ম দেওয়ার কথা মনে ছিল না তো? ওহ, 8টা পার হয়ে গেছে, অফিসে যাবে না? যাব। তুমি যাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। তারপরে ফ্রেশ হয়ে না খেয়েই অফিসের দিকে গেলাম। আন্টি অনেকবার খেতে বলল, কিন্তু দেরি হয়ে গেছে বলে খেলাম না। বাইরে গিয়ে দেখি অনিতা গাড়িতে বসে আছে। আমাকে দেখে বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি, এখন যাওয়া যাক তাহলে। চলো। কিন্তু রাশেদ, তোমার চোখটা এভাবে ফুলে গিয়েছে কেন? আরে আরে গাইস, কোথায় যাচ্ছেন? আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, একটা লাইক কমেন্ট করে যান। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা। আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান, তখন আমাদের কষ্টটা সার্থক হয়। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না। আমাদের নতুন চ্যানেলে ছদ্মবেশী ড্রাইভারের সিজন 2 আপলোড করা হয়ে গেছে। যারা এখনও ভিডিওটি দেখেননি, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। মুখে একটু হাসির ছাপ নিয়ে বললাম, ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি খুশি হয়েছ তো? তখন অনিতা আমাকে ছেড়ে দিয়ে বলল, খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। আচ্ছা, তাহলে তুমি এখন যাও, সকালে কথা হবে। তারপর অনিতা চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বসে পড়লাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না অনিতা এরকম করবে। ও বলে আমাকে ভালোবাসতো। এটা কি তাহলে সেই ভালোবাসা ছিল? আজকে খুব জোরে কাঁদতে ইচ্ছে করছিল। এরকম 5 বছর আগেও কেঁদেছিলাম, কিন্তু সে কান্না যে আবার কাঁদতে হবে ভাবিনি কখনো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে অনিতার ডাকে ঘুম ভাঙে। কি ব্যাপার রাশেদ, এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে দেখছো? কত বাজে? সকালে অ্যালার্ম দেওয়ার কথা মনে ছিল না তো? ওহ, 8টা পার হয়ে গেছে, অফিসে যাবে না? যাব। তুমি যাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। তারপরে ফ্রেশ হয়ে না খেয়েই অফিসের দিকে গেলাম। আন্টি অনেকবার খেতে বলল, কিন্তু দেরি হয়ে গেছে বলে খেলাম না। বাইরে গিয়ে দেখি অনিতা গাড়িতে বসে আছে। আমাকে দেখে বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি, এখন যাওয়া যাক তাহলে। চলো। কিন্তু রাশেদ, তোমার চোখটা এভাবে ফুলে গিয়েছে কেন? কই ফুলে গেছে? আমার কাছে তো ঠিকই লাগছে। আমাকে মিথ্যা বলার চেষ্টা একদম করো না। আমি কিন্তু তোমাকে ভালো করে চিনি, তাই আমার কাছে প্লিজ কিছু লুকিও না। আরে বাদ দাও তো, সত্যি কিছু হয়নি। একটু বাড়ির কথা মনে পড়ছিল তাই। অনেকদিন হলো বাড়ি যাই না, মিছাই ভাবতেছ। ও, তাহলে চলো ঘুরে আসি তোমার বাড়ি থেকে। কি, তুমি কেন যাবে? তাতে কি, আমি কি যেতে পারি না নাকি? প্লিজ নিয়ে চলো, তোমার বাড়ি দেখার খুব ইচ্ছে আমার। এটা সম্ভব না অনিতা, তুমি পিটারের সাথে বিয়ে করতে যাচ্ছ। এখন যদি আমার সাথে ঘুরতে যাও, আঙ্কেল আন্টি খারাপ ভাববে। আরে বাবা মা কিচ্ছু ভাববে না, আমি ম্যানেজ করে নেব। আর পিটারের সাথে বিয়ে হচ্ছে তাতে কি, আমরা তো এখনো বন্ধু, তাই না? আচ্ছা, পরে ভেবে দেখবো। অফিসে চলে এসেছি, এসব বাদ দাও। তারপর অফিসে গেলাম। অনিতাকে রুমে দিয়ে নিজের কাজ করতে লাগলাম। অনেক কাজ জমে আছে। অনেকক্ষণ কাজ করার পর রাফিনের কাছে গেলাম। কিরে মামা, ম্যাডামকে পেয়ে আমাদের ভুলে গেলি যে? কই ভুললাম রে, কাল তো কথা বললাম। তাছাড়া তোদের কি ভুলতে পারি নাকি? সেটা তো দেখতেই পাচ্ছি। আগে প্রতিদিন রাতে ফোনে কথা বলতি, আর এখন তো রাতে একটা মিস কলও দিস না। আরে বলিস না, কাল রাতে অনিতার সাথে বেড়াতে গেছিলাম তো। কি বলিস রে মামা, কখন গেলি? আর একবার তো বললিও না। তোর জন্য আমরা এত চিন্তা করি, আর তুই অন্যদিকে অনিতাকে নিয়ে মজা করতেছ। আর তেমন কিছু না, আমি যেতে চাইছিলাম না, জোর করেই নিয়ে গেছিল। তাই নাকি? তুমি তো কচি খোকা, তুমি কেন যাবে? শালা কি বলছিস এসব? ইয়ার কি বাদ দে। অনিতা আজকে কি বলছে সেটা শোন আগে।
কেন, কি বলছে? বিয়ে করতে চাইছে নাকি তোকে? আরে না, আমার গ্রামের বাড়িতে যেতে চাইছে। কি করব বলতো? তাছাড়া কালকে ওর বাড়িতে পিটারের কথা বলছে, বাড়ি থেকে মেনেও নিয়েছে। তোর বাড়ি কেন যাবে? বিয়ে করতেছে অন্যজনকে। এবার তো একটু বেশি বেশি করতেছে অনিতা। সব কিছু ঠিকই ছিল, ইচ্ছে করেই ম্যানেজ করতে পারতো। ওর চিন্তা বাদ দে, তুই পিয়ালিকে বিয়ে কর মামা। ও তোকে খুব ভালোবাসে। আরে কি বলছিস? পিয়ালি কেন আমাকে ভালোবাসতে যাবে? তাছাড়া ওকে আমি ওভাবে দেখি না। সত্যি রে, পিয়ালি তোকে অনেক ভালোবাসে। অনেকবার বলতে চেয়েছে, কিন্তু সাহস করে বলতে পারেনি। বুঝলাম, কিন্তু তুইও সব জানলি কি করে? নাকি তুইও চাচ্ছিস ওর সাথে আমি? আরে পিয়ালি আমাকে বলেছে, তাই বললাম তোকে। ওহ, পিয়ালিকে তো দেখছি না, আজ আসেনি নাকি? কি জানি, আমিও দেখিনি সকাল থেকে। একবারও আমার সাথে এখানে আসেনি। প্রতিদিন অনেকবার আসতো। আচ্ছা থাক, আমি দেখে আসি। যা, অনেক কাজ পড়ে আছে আমার, কাজগুলো সেরে নেই, না হলে ম্যাডাম আবার রাগ দেখাবে না। খুব ভয় করছিস নাকি রে অনিতাকে দেখে? ভয় করব না? প্রথম দিনে যেসব বলেছিলাম, তারপর থেকে তো আমাকে দেখতেই পারে না। চাকরিটা কিনে নেয়নি, তাই ভালো। আচ্ছা থাক, আমি যাই। তারপর পিয়ালির রুমের দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়েও পিয়ালিকে দেখলাম না। কিছুই বুঝতেছি না। পিয়ালি তো অফিস মিস করে না, কোনো সমস্যা হলো নাকি? অনেকবার ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে। মনে হয় বিজি আছে। কিছুক্ষণ পর অনিতার ডাক পড়ল। কি ব্যাপার, ডাকছো আমায়? কেন, ডেকে ডিস্টার্ব করলাম নাকি? না, ডিস্টার্ব করার কি আছে? আপনার অফিস, আপনি যা বলবেন সেটাই হবে। আচ্ছা চলো, এক জায়গায় যাব। আজ আবার কোথায় যাবে? আমি যেতে পারবো না, অনেক কাজ জমে আছে আমার। কিসের কাজ? আমি বলছি যখন যাবে। আর ভুলে যেও না, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। আমি যেখানে বলবো সেখানে তোমাকে যেতে হবে। আর কাজের বিষয় আমি দেখে নেব। আচ্ছা তাহলে যাব, কিন্তু কোথায় যাবে আবার আজ? পিটারের সাথে দেখা করতে যাব, তারপর ওকে বাড়িতে নিয়ে যাব। কাল রাতে না বাবা বলল ওকে আনতে। ও, তাহলে তুমি যাও, আমি গিয়ে কি করব? তুমি চলো, তুমি থাকলে আমার বাবাকে বোঝাতে কষ্ট কম হবে। আরে না, আমি এটা পারবো না। তুমি যাও, আমার এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে তুমি? চলো আগে তোমার কাজটা সেরে আসি তাহলে। আমার কাজটা করতে অনেক সময় লাগবে, তার চেয়ে ভালো তুমি যাও। আমি আঙ্কেলকে সব বলে দিবনি, তাছাড়া কোনো সমস্যা হলে আমি তো আছি। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তুমি তাহলে অফিসে থাকো, সবকিছু দেখাশোনা করো। যাক, বাঁচলাম। ওদের ফ্যামিলিরা আমার দেখতে হবে, ঠেকা পড়ছে। তাছাড়া ওই পিটারের বাচ্চাকে দেখলেই মাথা গরম হয়ে যায়। সারাদিন অফিসেই থাকলাম, কোনো কাজই ছিল না, এমনি মিথ্যা বললাম যাব না। এরপরেও পিয়ালিকে অনেকবার ফোন দিলাম, কিন্তু ফোনটা এখনো বন্ধ। এখন সত্যি টেনশন হচ্ছে। ওর বাড়ির পরিচয়টাও জানি না, রাফিনও নাকি জানে না। সন্ধ্যা কাজ করে বাসায় ফিরলাম। এর মধ্যে অনিতার সাথে আর কোনো কথা হয় না। বাড়িতে পৌঁছে অবাক হয়ে গেলাম। সকলের মুখে খুশির আওয়াজ। মনে হয় বিয়েটা ঠিক হয়ে গেছে। আমাকে দেখে আঙ্কেল বলে উঠল, কি ব্যাপার রাশেদ, কোথায় ছিল সারাদিন? আমি তো অফিসে ছিলাম, তাছাড়া একটু জরুরি কাজ ছিল তো আমার, তাই অনিতা ম্যাডামের সাথে যেতে পারিনি। কাজটা ঠিক করোনি বাবা। এমন একটা শুভ কাজ তোমাকে ছাড়া ঠিক করলাম? তুমি তো আমাদের বাড়িরই একজন। সরি আঙ্কেল, আর এমন হবে না। বিয়ে তাহলে ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, এই মাসের 21 তারিখে বিয়ে। ছেলেটার সাথে কথা বললাম, ছেলেটা ভালো, অনিতাকে খুব ভালোবাসে আর ইসলাম ধর্ম গ্রহণ করবে বলেছে। ও, তাহলে তো ভালোই। হ্যাঁ, বিয়ে সব কিছুই কিন্তু তোমাকে করতে হবে রাশেদ। প্রথম মেয়ের বিয়ে বলে কথা। ঠিক আছে, সব দায়িত্ব আমার, আপনারা কোনো চিন্তাই করবেন না। বাঁচালে বাবা আমায়, অনেক টেনশনে ছিলাম। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, সারাদিন অফিস করে এসেছো। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না কয়েকদিন পর অনিতার বিয়ে।
সেই বিয়ের সব কাজ আমাকেই করতে হবে। আরে আরে গাইস, কোথায় যাচ্ছেন? আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, একটা লাইক কমেন্ট করে যান। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা। আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয়। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না। আমাদের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। আর ভালোবাসার আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশনে আমাদের নতুন চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে একবার ঘুরে আসুন। আমাদের ফেলে আসা পর্বগুলো যারা মিস করেছেন, ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, আপনারা চাইলে এখনই দেখে নিতে পারেন। একটু পর নিশিতা আসলো ছাদে। কি ব্যাপার ভাইয়া, এভাবে একা একা দাঁড়িয়ে আছেন যে? এমনি দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আমি কিন্তু সেটা জানি। কেন এত নিজেকে কষ্ট দিচ্ছেন? নিশিতার কথা শুনে আমার ভেতরটা চমকে উঠল। কি বলছে এসব নিশিতা? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে ও সব জেনে গেল নাকি? কি বলছো নিশিতা? পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি হইনি ভাইয়া, পাগল তো হয়েছেন আপনি। কি এইটা? নিশিতার হাতে দেখলাম আমার ডায়েরি। আমার জীবনে ঘটে যাওয়া সবকিছুই ডায়েরিতে লেখা রাখছি। কিন্তু নিশিতার কাছে গেল কিভাবে? আমি তো আমার ব্যাগে রেখেছিলাম। কি ব্যাপার, আমার ডায়েরি তোমার হাতে কেন? কোথায় পেয়েছো এটা? কোথায় পেয়েছি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ডায়েরিটা আমি পুরোপুরি পড়ে ফেলেছি। তাই আপনি ইচ্ছা করলেও কিছু লুকোতে পারবেন না আমার কাছ থেকে। কি পড়েছো তুমি? কি কি পড়েছো? এত ভয় পাচ্ছেন কেন ভাইয়া? আমি ওসব কাউকে বলবো না। নিশিতার কথা শুনে তো ওর হাত দুটো জড়িয়ে ধরলাম। প্লিজ নিশিতা, এসব আঙ্কেল আন্টিকে বলো না, তারা শুনলে খুব কষ্ট পাবে। আমি এগুলো সব ভুলে গেছি। কি ভুলে গেছেন ভাইয়া? এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে আছে? এখানে তো আপনার কোনো দোষ নেই। আপনার জায়গায় যে কোনো ছেলে থাকলেই এরকম করত। পরিবারের চাইতে তো আর গার্লফ্রেন্ড বড় হতে পারে না। আমি তখন কি করতে পারতাম বলো? একদিকে বাবাকে হারিয়েছিলাম হঠাৎ, মা অনেক ভেঙে পড়েছিল। তাকে ছেড়ে আমি কিভাবে আসতাম? আমার মুখ চেয়েই আমার মা ভাই বেঁচে আছে। আমি তো সেদিন আশা ছেড়েই দিয়েছিলাম, ঢাকা শহর আবার আসবো। আমি সব বুঝতে পেরেছি ভাইয়া। এতদিন আমি না জেনে অনিতাপুর বয়ফ্রেন্ডকে অনেক গালি দিয়েছি, কিন্তু সেই বয়ফ্রেন্ডটা যে আপনি সেটা কখনো কল্পনাও করিনি। অনেক গালি দিয়েছি অজান্তেই, পারলে মাফ করে দিয়েন। আরে মাপ চাচ্ছ কেন? তুমিও তো জানতে না যে সত্যিটা। আসলে কোনো কিছু না জেনে আগে কিছু বলা লাগে না। তাছাড়া তুমি তো আমাকে প্রকাশ্যে গালি দাওনি, গোপনে দিয়েছ, ওইটা বিষয় না। আপনি অনেক ভালো ভাইয়া। এতদিন মনে করতাম অনিতাপুর ভাগ্য খারাপ ছিল, ওরকম একটা বয়ফ্রেন্ড পেয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে অনিতাপুর সৌভাগ্য ছিল আপনার মতো একটা ভালো বয়ফ্রেন্ড পাওয়া। আমি অতটাও ভালো না যতটা তুমি বলছো। আমিও তো ভুল করেছিলাম। আপনি কিসের ভুল করলেন? ভুল তো করছে অনিতাপু, আপনাকে না জেনেই দূরে সরিয়ে দিচ্ছে। আরে তুমি ভুল ভাবতেছ। অনিতার কি দোষ? হয়তো আমার জন্য অপেক্ষা করেছিল, অনেকবার ফোনও দিয়েছিল হয়তো। কপালটাই তো খারাপ ছিল সেদিন, ফোনটাও ভুল করে ঢাকা রেখে গেছিলাম। আসলে বাবার মৃত্যুর সংবাদটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আচ্ছা ভাইয়া, বাদ দেন এসব। যা হয়ে গেছে তা ভেবে লাভ নাই। তার চেয়ে ভালো সামনে কি হবে সেটা ভাবি। সামনে তো অনিতার বিয়ে, ওইটা নিয়ে আর কি ভাববো? ওইটাই তো ভাবতে হবে ভাইয়া। বিয়ে তো হবেই আপুর, তবে ওই সাদা বলদের সাথে না, হবে আপনার সাথে। কি বলছো এসব? বিয়ে তো ঠিক হয়ে গেছে। তাছাড়া আমি অনিতাকে আর ভালোবাসি না। মিথ্যা বলেন কেন ভাইয়া? আপনি যদি ভালো নাই বাসতেন তাহলে আজকে অবশ্যই অনিতাপুর সাথে আসতেন। এমনি একটা কাজ পড়ে গেছিল তাই আসিনি। আর না আসলেই বাকি, আমি ওকে ভালোবাসি নাকি? আমাকে অত কিছু বুঝাইয়েন না ভাইয়া, আমিও সব ভালোই বুঝি। আচ্ছা,
ভালো যদি না বাসেন তাহলে ডায়েরির পুরোটা জুড়ে অনিতা আপু কেন? নিশিতা এসব বাদ দাও, চলো নিচে যাই। কথা ঘুরানোর চেষ্টা করবেন না ভাইয়া, আমাকে আগে বলেন, তারপর নিচে যাব। কি শুনবে? কেন পাগলামি করছো? আর কিছুই সম্ভব না। আমি ভালোবাসলেও অনিতা আমাকে আর ভালোবাসে না। ভালো যদি বাসতো তাহলে এত দূরে নিয়ে আসতো না। অনিতা আপুও ভালোবাসে আপনাকে। আমি দেখেছিলাম যখন আপনি অনিতা আপুর সাথে কথা বলা বন্ধ করেছিলেন, খুব কেঁদেছিল, পাগল হয়ে গেছিল প্রায়। এত ভালোবাসা কখনোই শেষ হওয়ার না। আমি জানি এখন অনিতা আপু আপনাকে ভালোবাসে। ভালোই যদি বাসে তাহলে অন্যজনকে বিয়ে করছে কেন? তুমি অযথা এসব ভুল ভাবতেছো। সেটা তো আমিও বুঝতেছি না ভাইয়া, আপু এরকম করছে কেন? আপু ইচ্ছে করলেই তো সবকিছু ম্যানেজ করতে পারে। বোঝার কিছু নেই নিশিতা, অনিতা আর আমাকে ভালোবাসে না। ওর মনে আছে শুধু আমার জন্য ঘৃণা। আমি একবার আপুকে বলবো নাকি ভাইয়া? আরে না, আর কয়েকদিন পর ওর বিয়ে। আমি চাই না আবার ওর মনটা ভেঙে যাক। মন তো আপনার ভাঙে ভাইয়া, পারবেন আপুকে ছাড়া ভালো থাকতে? পারবো নিশিতা, এখন আমার অভ্যাস হয়ে গেছে। 5 বছর যখন ভুলে থাকতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। ও যদি অন্য কোথাও সুখী থাকে তাহলে সুখী থাকতে দাও। আমি আপনাকে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি সত্যি মহান ভাইয়া, আপনার মতো একজন ছেলে যেন আমাকে আপনার মতো ভালোবাসে। পাবে, আমার চেয়ে ভালো ছেলে পাবে। দেখো, আসলে ভালোবাসাটা বিশ্বাসের উপর বেঁচে থাকে। যাকেই ভালোবাসো না কেন, মন থেকে বেশো, কাউকে ঠকায়ও না। তোমার ভালোবাসা যদি সত্যি হয় অবশ্যই সফল হবে। ভাইয়া চলেন নিচে যাই, অনেকক্ষণ হলো উপরে আসছি। চলো। তারপর আমি আর নিশিতা নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু সামনে তাকিয়ে তো আমার আর পা বাড়লো না, কারণ সামনে অনিতা দাঁড়িয়েছিল। সবকিছু শুনে ফেলেছে নাকি? অনিতা, তুমি এখানে কখন আসলে? আসছি অনেকক্ষণ হলো, তোমাদের কথা শুনছিলাম। অনিতার কথা শুনে আমার তো ঘাম ঝরতে লাগছিল। তাহলে কি সবকিছু শুনে ফেলেছে অনিতা? এখন কি হবে? কি ব্যাপার, এভাবে চুপ করে আছো কেন? কি রে নিশিতা, তুইও চুপ করে আছিস কেন? না, কিছু না। কি শুনেছো তুমি? আরে এত সিরিয়াস হচ্ছ কেন? আমি এমনি মজা করলাম, তোমাদের কথা আমি শুনতে যাব কেন? কিন্তু তোমরা কি এমন কথা বলছিলে যে আমাকে দেখে চমকে গেলে? অনিতা তার কথা শুনে একটু স্তম্ভিত হলো। আমি কিছু বলতে যাব তার আগেই নিশিতা বলে উঠল, আরে আপু, তোর বিয়ে নিয়ে কথা বলছিলাম। কি কি করব তোর বিয়েতে সেটা ভাবছিলাম। ও তাই নাকি? তা আমাকেও ডাকতে পারতি। তোকে কেন ডাকবো, তোরই তো বিয়ে। তাতে কি, আমার বিয়ে বলে আমাকে ডাকবে না? এটা কেমন কথা রাশেদ? তুমিও তো আমাকে ডাকতে পারতে। আমরা এমনি দাঁড়িয়ে গল্প করছিলাম, নিশিতা এমনি মজা করছে। বাদ দাও এসব, চলো নিচে যাই। তাই চলো। তারপর নিচে গেলাম, দেখলাম আঙ্কেল আন্টি খাবার টেবিলে বসে আছে। আমরা যাওয়ার পর খাওয়া শুরু করলাম। আচ্ছা রাশেদ, তোমার মায়ের নাম্বারটা দাও তো। কেন আঙ্কেল, কি করবেন? বলছি হাতে তো আর বেশি সময় নেই, আর মাত্র কয়েকদিন আছে। তোমার মাকেও বিয়েতে আসতে বলবো। এতদিন ধরে আমাদের বাড়িতে থাকছো, তোমার মাকে কিন্তু এখন আমরা দেখিনি, তাই একসাথে আসাও হলো, দেখাও হলো। ও, নাম্বার নেওয়া লাগবে আঙ্কেল? আমি এমনিতেই একবার বাড়ি যাব। ছোট ভাইয়ের নাকি শরীর খারাপ, তখন যদি আসতে চায় তাহলে নিয়ে আসবনি। কবে যাবে তুমি? এমনিতেই তো হাতে সময় নেই, এখন অনেক চাপ, আর তুমি গেলে এদিকের কাজগুলো কে সামলাবে? টেনশন করবেন না, আমি গিয়ে থাকবো না, শুধু ভাইকে একটু হসপিটালে নিয়ে গিয়ে দেখাবো। একদিনের মধ্যেই চলে আসবনি। হ্যাঁ যেও, সমস্যা নাই। তো আসার সময় কিন্তু অবশ্যই তোমার মা আর ভাইকে নিয়ে আসবে। খাওয়া শেষ করে রুমে গেলাম। একটু পর রাফিনকে ফোন দিলাম। কি রে দোস্ত, পিয়ালির কোনো খোঁজ পেলি? না রে, এখনো তো পাইনি। কোথায় গেল হঠাৎ? আচ্ছা কালকে তুই আয়, তারপরে ওর বাসায় গিয়ে দেখবো নে। আমি তো কাল যেতে পারবো না রে, অনিতার বিয়ে আর 5 দিন আছে। কেন যে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলো বুঝলাম না। খুব কাজ পড়ে গেছে রে, সব দায়িত্ব আঙ্কেল আমাকে দিয়েছে। কি যে করি।
আচ্ছা, তোকে আসতে হবে না, আমি গিয়ে দেখবো নে। তা অনিতার সাথে কি কিছু হলো নাকি? কি হবে, আর 5 দিন পরে বিয়ে, এটাই এখন হতে চলেছে। এখনো সময় আছে বন্ধু, কিছু কর। 5 দিন পর কিন্তু চিরতরে হারাবি। আমি জানি তুই এখনো অনিতাকে খুব ভালোবাসিস, আর তুই খুব কষ্টে আছিস, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা রাখি রে, পরে কথা হবে। বাই, ভালো থাকিস। তারপর ফোনটা কেটে দিলাম। আমি এখানে কি করতে পারবো? কিছুই তো করার নাই আমার। কি ঠিক করব, সে অধিকারও তো নাই আমার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আগেই উঠলাম, ফজরের নামাজ পড়ে ছাদে গেলাম। এটা আমার একটা বদ অভ্যাস, যখনই সময় পাই তখনই ছাদে যাই। কিছুক্ষণ থাকার পর রুমে গেলাম। বাড়িতে ফোন দিয়ে মাকে জানিয়ে দিলাম আজকেই বাড়িতে যাব। অনেকদিন হলো মাকে দেখি না, একটু ভালো লাগছে না। সকালে ব্রেকফাস্ট করার সময় আন্টিকে বললাম, আন্টি আজকে আমি বাড়ি যাব, একটু পর। আজকেই যাবে? কাল রাতে তো বললে না। আর আজ গেলে আসবে কবে? কালকেই চলে আসবো নি, অনেকদিন হলো তাদের দেখি না তো। ও আচ্ছা, ভালোভাবে যেও তাহলে। অনেক তো টেবিলে বসেছিল, আমার আর আন্টির কথা শুনছিল। রাশেদ, আমিও তোমার সাথে যাব, নিয়ে যাবে না? অনিতার কথা শুনে কিছু বললাম না, কারণ পাশে আন্টি দাঁড়িয়েছিল। কি হলো, নিয়ে যাবে না? মা, তুমি একটু বলো না, অনেক দিন হলো বেড়াতে যাই না কোথাও। এত করে যখন বলছে নিয়ে যাও না রাশেদ, আমাদের বাড়ির গাড়ি নিয়ে যাও, তাহলে কোনো প্রবলেম হবে না। আন্টির কথায় আর না করতে পারলাম না। আসলে আমার ইচ্ছা ছিল না অনিতাকে সাথে করে নিয়ে যাই। এমনিতেই এই কয়দিনে অনেক মায়ায় জড়িয়ে গেছি, আর জড়াতে চাই না। কিছুক্ষণ পর আঙ্কেল আন্টিকে বলে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। আসার সময় নিশিতা দেখলাম মুস্কি মুস্কি হাসতেছে। আমাকে দেখে বলল, ভাইয়া সুযোগটা কাজে লাগাইয়েন, আর কিন্তু পাবেন না, এটাই শেষ। কিসের সুযোগ রে, কি বলছিস এসব? নিশিতা অনিতার সামনেই কথাগুলো বলল। ওটা তুই বুঝবি না, আমার আর ভাইয়ের বিষয় এটা। খুব বড় হয়ে গেছিস তাই না? তোমরা কি শুরু করলে? এক জায়গায় যাচ্ছি তো। সে তো নিশিতা, তুমি যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে, অনেক দূর যেতে হবে। ভালোভাবে যাইয়েন, বাই। তুমিও ভালো থেকো, বাই। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় অনেক হাসি তামাশা করলাম। অনিতাকে দেখে একটু মনে হচ্ছে না আমাদের আগে একটা রিলেশন ছিল। মনে হচ্ছে আমি ওর নতুন কোনো বন্ধু। প্রায় 5 ঘন্টা পর বাড়িতে পৌঁছালাম। আজ 6 মাস পর বাড়িতে আসলাম। মা তো আমাকে দেখে অনেক খুশি। অনিতাকে নিয়ে এসেছি বলে মা আরো বেশি খুশি হয়েছে। মাকে আগেই বলেছিলাম অনিতাকে নিয়ে আসবো, কিন্তু অনিতার সাথে যে আমার রিলেশন ছিল এটা মা জানে না। আসতে কোনো সমস্যা হয়নি তো রাশেদ? না, সমস্যা হয়নি কোনো। ভালো আছো তো তোমরা? হ্যাঁ ভালো আছি। তুই তো অনেক শুকিয়ে গেছিস। কি শুকালাম? তোমার কাছে আমি সবসময় খালি শুকিয়েই যাই, তাই না? আচ্ছা মা, তুমি বলো তো, রাশেদ শুকিয়ে যায়নি? অনিতাকে উদ্দেশ্য করে বলল মা। একটু শুকিয়ে গেছে আন্টি। এসব কি করলেন মা? এতদিন পরে বাড়িতে আসলাম আর তুমি আছো আমার মোটা চিকন হওয়ানি। রাকিব কোথায়? রাকিব আমার ছোট ভাইয়ের নাম। কই আর যাবে, দেখ কোথাও গিয়ে খেলতেছে। এত মানা করি তবুও শোনে না, আমাকে তো ভয়ই পায় না। তাই নাকি? আমি আসবো সেটা ওই জানে। জানার পর থেকে কয়েকবার জিজ্ঞেস করলো তোরা কখন আসবি, ঠিক নাই। আচ্ছা ওকে ডাক দাও, অনেকদিন হলো দেখি না। এমনি আসবে না একটু পর, দুপুর হয়ে গেছে না। তা তোরা কবে যাবি? আগে আসলাম, এখনই যাওয়ার কথা ভাবতেছো মা? আমার মনে হয় কাল সকালে যাব। আজকেই তো এলি, আবার কালকেই চলে যাবি? এতদিন পরে আসলি। যেতেই হবে, সামনে অনিতার বিয়ে তো, অনেক কাজ পড়ে আছে। আঙ্কেল তো আসতেই দিবে না। ও তাই নাকি মা? তোমার বিয়ে সামনে?
অনিতাকে উদ্দেশ্য করে মা বলল, আন্টি, আপনাদের কিন্তু যেতেই হবে। আমরা কিভাবে যাব? বাড়িতে তো আমরাই থাকি। আমরা গেলে বাড়ি দেখবে কে? আমি ওসব কিচ্ছু শুনবো না, আপনাদেরও যেতে হবে। আচ্ছা মা, সেদিন আগে আসুক, তোমরা রেস্ট নাও, অনেক দূর থেকে এসেছো। আমি রান্নাঘরে রান্না করি, হ্যাঁ? তারপর মা চলে গেল। তোমার মা অনেক ভালো রাশেদ। ওহ, সবার মাই ভালো হয়। কিছুক্ষণ পর রাকিব কোথা থেকে যেন আসলো, আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। অনেকদিন হলো দেখে না তো। ভাইয়া কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমি তো খুব ভালো আছি, কিন্তু এটাকে ভাইয়া ভাবি নাকি? অনিতাকে উদ্দেশ্য করে বলল রাকিব। কিরে, খুব পাকনা হয়ে গেছিস দেখছি। এটা তোর ভাবি হতে যাবে কেন? ও আমাদের অফিসের বস। তা যাই হোক, আমার জন্য কি আনছিস আগে সেইটা বল। কি লাগবে তোর? সব আনছি, মার কাছে যা, তাইলেই পাবি। আমার কথা শুনে দিল দৌড়। আমাকে মনে হয় চিনিই না। ওদিকে আমাদের দুই ভাইয়ের কাহিনী দেখে তো অনিতা হাসতে শুরু করলো। কি ব্যাপার, হাসতেছ কেন? এমনি তোমাদের কাহিনী দেখে। তোমাদের পরিবারটা অনেক সুন্দর, কিন্তু সবাইকে তো দেখছি না। তোমার বাবাকে তো দেখলাম না। অনিতার কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করতে লাগলো। আসলে অনিতা জানেই না আমার বাবা মারা গেছে অনেক আগেই। অনিতার কথায় কি বলবো ভেবে পাচ্ছি না। কিছুই বলতে যাব তার আগেই মা খাওয়ার জন্য ডাকলো। এই সুযোগে আমিও কথাটা এড়িয়ে গেলাম। চলো চলো অনিতা, খেতে যাই, মা ডাকছে তো। চলো। খেতে গিয়ে দেখলাম মা রুই মাছের তরকারি রান্না করেছে। অনেকদিন পর মায়ের হাতের খাবার খেলাম। মায়ের হাতের খাবারের স্বাদই অন্যরকম, যা অন্য কোনো খাবারে নাই। খুব সুন্দর হয়েছে আন্টি, এত টেস্টি খাবার আমার বাড়িতে খাই না। কি যে বলো না মা, তোমরা হচ্ছ ধনী মানুষ। আমি তো এই সামান্য রুই মাছ রান্না করেছি, যতটুকু সাধ্য ছিল ততটুকুই করেছি মা। তুমি কিছু মনে করো না যেন। আরে আন্টি, কি বলেন? খাবারটা সত্যিই ভালো হয়েছে। আর এতটুকু বলছেন কেন? অনেক কিছুই তো করেছেন, শুধু এসব কথা বলে আমাকে লজ্জা দিয়েন না। অনিতার কথা শুনে মা মুচকি হাসলো। খাওয়া শেষ করে রুমে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে। বিকেলে অনিতাকে নিয়ে ঘুরতে বেরোলাম গ্রামটা দেখতে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অপরূপ। এতদিন মনে হয় প্রাণহীন শহরে ছিলাম, যেখানে ভালোভাবে শ্বাসও নেওয়া যায় না। তোমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর রাশেদ। তাই নাকি? সামনে চলো, আরো ভালো লাগবে। নদীর পাড়ে যাই, চলো। নদীও আছে তোমাদের গ্রামে? তাহলে তাড়াতাড়ি চলো, দেরি করছো কেন? কই দেরি করলাম, যাচ্ছি তো। চলো। যাওয়ার সময় একজন হঠাৎ ডাক দিল। কিরে রাশেদ মা? খেয়াল করে দেখলাম কয়েকজন বন্ধু। ওরা গ্রামেই থাকে। খুব ভালো বন্ধু ছিল আমার। শহরে গেছিলাম, তাই কারোর সাথে তেমন কথা হয়নি। অনিতা, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। কিরে তুই এখানে? দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস। বড়লোক হয়ে গেছিস খুব না? আরে বড়লোক হতে যাব কেন? আমি তো ওদের দেখতেই পাইনি। দেখতে পেলে অবশ্যই কথা বলতাম। আচ্ছা, ভুল হয়ে গেছে। কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। হঠাৎ কোথায় চলে গিয়েছিলি আমাদের না জানিয়ে? পরে তোর মার কাছ থেকে শুনলাম তুই নাকি ঢাকা চলে গেছিস। রে, ঢাকায় গেছিলাম। হঠাৎ গেছিলাম তো, তাই তোদের বলতে পারিনি। কিছু মনে করিস না রে। মনে তো করাই লাগবে মামা। তুই বিয়ে করছিস আর আমাদের দাওয়াতও দিলি না। কই বিয়ে করলাম? পাগল হয়ে গেলে নাকি তোরা? আমি বিয়ে করলে তোদের দাওয়াত দিব না? দাওয়াত আর কই দিলি মামা? ওখানে দাঁড়িয়ে আছে ওইটা কে তাহলে? এর আগে তো কোনোদিন দেখিনি। ওহ, ওইটাই অনিতা, যার কথা তোদের আগে বলেছিলাম। কি ওইটা অনিতা? কিভাবে কি হলো রে বন্ধু? কিছুই তো বুঝতেছি না, খুলে বলতো। এখন না, রাতে দেখা করবনি তোদের সাথে। এখন অনিতাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ও আচ্ছা, তাহলে সন্ধ্যায় হাসেম মামার চায়ের দোকানে আসিস। অনেক দিন হলো আড্ডা দেই না।
তারপর অনিতার সাথে আবার হাঁটতে লাগলাম। ওরা কারা? তোমাকে ডাকছিল কেন? আমার গ্রামের বন্ধুরা, অনেকদিন পর আসছি তো তাই ডাকছিল। ও, তাহলে নদীর পাড়ে চলো। চলো। এত ধৈর্য হারা হচ্ছ কেন? নিয়ে তো যাবই। এই প্রথম নদী দেখবো, আর ধৈর্য গ্রামে আমাদের কোনো আত্মীয় নেই, তাই গ্রামে আসাই হয় না। তাই নাকি? এতক্ষণে এসেছো? তোমাকে আজ অনেক ঘুরে দেখাবো। তারপর অনিতাকে নিয়ে নদীর পাড়ে গেলাম। অনিতা তো দেখেই অবাক হয়ে গেছে। এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখিনি আমি। এত সুন্দর জায়গা, সত্যিই খুব সুন্দর, আমার অনেক ভালো লাগতেছে। এত প্রশংসা করো না। সাঁতার জানো তুমি? একটু একটু পারি। কেন? না, এমনি। তাহলে চলো নৌকায় গিয়ে ঘুরতে যাই নদীর মধ্যে। সত্যি যাবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে অবিশ্বাসের কি আছে, চলো। একটা নৌকা নিয়ে নদীর মধ্যে ঘুরতে লাগলাম। অনিতাও খুব খুশি ছিল। ওর হাসি মাখা মুখটা দেখতে সুন্দর লাগছিল। মনে হচ্ছে সারা জীবন গ্রামে রেখে দেই, কিন্তু সেটা তো সম্ভব না। আর 5 দিন পরে ওর বিয়ে। রাশেদ, আমার খুব ভয় করতেছে। কেন ভয় করবে? কিসের জন্য? আমি তো আছি। তবুও ভয় করতেছে। তোমার কাছে এসে বসি? আচ্ছা আসো। বলার সাথে সাথে অনিতা এসে আমার কোলের উপরে বসে পড়ল। আমি ওর কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। আরে কি করছো? পাগল হলে নাকি? কেন, কি করলাম? ভয় করছিল, তাই তো তোমার কাছে এসে বসলাম। ভয় করছিল বলে এত কাছে এসে বসবে? এখন তো আমার ভয় করতেছে। তোমার কেন ভয় করবে? আমার তো ভালোই লাগছে। তোমার আর 5 দিন পর বিয়ে, কিন্তু অনিতা এসব কি ঠিক? তুমিই বলো। কি ঠিক কি বেঠিক সেটা আমাকে বোঝাতে এসো না। বিয়ে তো আমার, তাহলে সমস্যা তো আমার হওয়ার কথা, তোমার হচ্ছে কেন? আর কিছু বললাম না। অনেকক্ষণ ঘুরলাম এভাবে। সবই ছিল হাসি ঠাট্টা, কিন্তু ভালোবাসাটা শুধু ছিল না। সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম দুজন। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম মাকে বলে। অনিতা মা আর রাকিবের সাথে গল্প করছিল। আচ্ছা মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমার পড়া শেষ আন্টি। কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করছো? আমার পড়াশোনা শেষ আন্টি, কমার্স নিয়ে। আমাদের তো কোনো ভাই নেই, তাই বাবার ব্যবসা সামলানোর জন্য কমার্স নিয়ে পড়াশোনা করেছি। আমার রাশেদের ইচ্ছা ছিল ডাক্তার হবার, কিন্তু ছেলেটা আর পড়তেই পারলো না। কেন, কি হয়েছে আন্টি? রাশেদ হঠাৎ পড়া বাদ দিয়েছিল কেন? সবই কপালের দোষ। তোমার আঙ্কেলের কাঁচা বাজারের ব্যবসা ছিল, অনেক ভালোই চলতাম। রাশেদ ভালো ছাত্র ছিল, তাই শহরে পড়াতে শুরু করলাম। কিন্তু হঠাৎ তোমার আঙ্কেল রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তখন পরিবারে অনেক ঋণ ছিল, রাশেদও কি করবে ভেবে পাচ্ছিল না। পরে পরিবারের কথা ভেবে ইচ্ছে করেই পড়া ছেড়ে দিয়েছিল। আমিও না করতে পারিনি। কিভাবে না করতাম বলো? আমি তো আর টাকা আয় করতে পারতাম না। কি বলছেন এসব আন্টি? এত কিছু হয়ে গেছে রাশেদের উপর দিয়ে, আমি তো কিছুই জানি না। কেন, রাশেদ তোমাকে কিছু বলেনি? না তো, কিছুই বলেনি আমাকে। এত কষ্ট করেছে রাশেদ আপনাদের জন্য, আর আমি কিছুই জানি না। ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিলাম। আমাদের কথা ভেবে ওর নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল। অনেকদিন দেখেছি রাতে একা একা কাঁদতে, কিন্তু আমি দেখেও কিছু করতে পারিনি। আমার করার মতো কিছুই ছিল না। এসব বাদ দেন আন্টি, এখন তো সব ঠিক হয়ে গেছে। এসব ভেবে আর কষ্ট পেয়ে লাভ নেই। তাই তো, আর কষ্ট পাই না, সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আরে আরে গাইস, কোথায় যাচ্ছেন? আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, একটা লাইক কমেন্ট করে যান। আপনাদের ছোট্ট একটা কমেন্ট
আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা। আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয়। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না। কি বলছেন এসব আন্টি? এত কিছু হয়ে গেছে রাশেদের উপর দিয়ে, আমি তো কিছুই জানি না। কেন, রাশেদ তোমাকে কিছু বলেনি? না তো, কিছুই বলেনি আমাকে। এত কষ্ট করেছে রাশেদ আপনাদের জন্য, আর আমি কিছুই জানি না। ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিলাম। আমাদের কথা ভেবে ওর নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল। অনেকদিন দেখেছি রাতে একা একা কাঁদতে, কিন্তু আমি দেখেও কিছু করতে পারিনি। আমার করার মতো কিছুই ছিল না। এসব বাদ দেন আন্টি, এখন তো সব ঠিক হয়ে গেছে। এসব ভেবে আর কষ্ট পেয়ে লাভ নেই। তাই তো, আর কষ্ট পাই না, সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কি রে, এতক্ষণ কই ছিলি? কত বাজে দেখছিস? আলামিনদের সাথে দেখা করতে গিয়েছিলাম। কত আর বাজে? 9টার মতো। ঘড়ি কি দেখছিস নাকি না দেখেই বলতেছিস? মার কথা শুনে ঘড়ির দিকে তাকালাম, তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে 11টা বেজে গেছে খেয়ালই রাখিনি। আসলে বুঝতে পারিনি। তোমরা খাওয়া দাওয়া করেছো? না, তোকে রেখে কি করে খাবো? তাছাড়া অনিতাও খেতে চাইলো না, বলল তুই আসলেই নাকি খাবে। ওহ ঠিক আছে, তাহলে অনিতাকে ডাক দাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম অনিতা মার সাথেই। তারপর রেডি হয়ে অনিতাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় সাবধানে যাস বাবা। তোমরা ভালোভাবে থেকো, আর কোনো কিছু লাগলে বলো কিন্তু। ঠিক আছে, এখন থেকে বলবো। আন্টি ভালো থাকবেন, আর বিয়ের আগের দিন আমি গাড়ি পাঠিয়ে দিব, যাবেন কিন্তু। মা, যাব, তুমি চিন্তা করো না। সাবধানে যেও, কেমন? রাকিবকে দেখলাম তাকিয়ে আছে আমার দিকে। আমার আর বুঝতে বাকি রইল না রাকিব কি বোঝাতে চাচ্ছে। কিছু টাকা দিলাম, এই টাকাগুলো নে, কিছু কিনে খাস, আর মাকে দেখে রাখিস। আর শুনলাম অনেক দুষ্ট হয়ে গেছিস, দুষ্টুমি না করে মন দিয়ে পড়াশোনা কর। ভাইয়া বলে দিল এক দৌড়। তারপর মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর, রাশেদ গাড়ি থামাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? গাড়ি থামাতে বলছো কেন? আমি বললাম তুমি থামাও। ঠিক আছে, আর একটু সামনে গিয়ে দাঁড় করাই। বুঝতে পারছি না অনিতা কি এমন বলবে যে গাড়ি থামাতে বলছে। একটু পর একটা নির্জন জায়গায় গাড়ি থামালাম। বলো কি বলবে? তুমি এত স্বার্থপর কেন? কেন, আমি আবার কি করলাম তোমার সাথে? কি করনি? তোমার বাবা মারা গেছে, এটা আমাকে এতদিন বলনি কেন? আরে এসব কথা তুলছো কেন? বাবা তো অনেক আগেই মারা গেছে। এসব বলে কি লাভ? চলো, দেরি হয়ে যাচ্ছে। কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, যা বলছি ভালোভাবে উত্তর দাও। কি উত্তর দেব? হ্যাঁ, বাবা তো আমার মারা গেছে। এখানে তোমাকে কি বলবো? তাছাড়া এর আগে তো অনেকবার বলতে চেয়েছি। শুনছো কখনো আমার কথা? এখন এসব কথা তুলছো কেন? সরি রাশেদ, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। কিছু তোমাকে বুঝতে হবে না। আসলে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি। ভালোবাসলে কখনো অবিশ্বাস করতে না। আমি অনেক বড় ভুল করেছি রাশেদ, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আচ্ছা, ক্ষমা করে দিলে কি সব শেষ হয়ে যাবে? আর 4 দিন পরে তোমার বিয়ে, ভুলে যাও না কিন্তু। সো এইসব পাগলামি বাদ দিয়ে চলো বাড়িতে যাই, অনেক কাজ পড়ে আছে। অনিতা আর কিছু বলল না, গাড়িতে উঠে বসলো।
আমি আবার গাড়ি চালাতে লাগলাম। রাস্তায় আর কোনো কথা বললাম না। রাগ কি শুধু ওরই আছে? আমি কতবার বলার চেষ্টা করলাম, তখন শুনল না। আজ আসছে অধিকার ফেলাতে। দুপুরের দিকে অনিতাদের বাড়িতে পৌঁছালাম। তারপর আঙ্কেল আন্টির সাথে কথা বলে সোজা রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আন্টি খাওয়ার জন্য ডাকলো। খেতে গিয়ে দেখলাম অনিতা আসেনি খেতে। আমি বসে খাওয়া শুরু করলাম। তোমার পরিবারের সবাই কেমন আছে? ভালো আছে আঙ্কেল। তোমার মা আর ভাইকে আসতে বলেছো তো? বলেছি, বিয়ের আগের দিন আসবে। ও তাই নাকি? খুব ভালো লাগলো শুনে। আচ্ছা রাশেদ ভাইয়া, অনিতাপুর কি কিছু হয়েছে নাকি? নিশিতার কথা শুনে চমকে উঠলাম। নিশিতা আঙ্কেল আন্টির সামনে কি বলতেছে? তারপর নিজেকে কন্ট্রোল করে বললাম, কেন, কি হবে? আসার সময় তো ভালোই ছিল, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। আসার পর থেকে কারোর সাথে ভালো করে কথা বলছে না, আবার খেতে ডাকলাম তাও আসলো না, তাই বললাম আর কি। হয়তো জার্নি করে এসেছে, তাই এমন করছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা এসব বাদ দিয়ে তোমরা খাও, আমি অনিতার রুমে গিয়ে খাবার দিয়ে আসবো না। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। আমি তো বুঝতে পারছি অনিতা কেন খেতে আসেনি। হঠাৎ অনিতা আমার বাবার কথা শুনলো কিভাবে? হয়তো মা বলেছে, এই জন্যই আমি অনিতাকে নিয়ে যেতে চাইনি। যাই হোক, অনিতার সাথে এই বিষয়ে কথা বলতে হবে আমার, যেভাবেই হোক। বিষয়টা ঠিক করতে হবে। আর 4 দিন পর অনিতার বিয়ে। এখন অঘটন কিছু ঘটে গেলে আঙ্কেলের সম্মান থাকবে না। তার চেয়ে ভালো আগে থেকেই বিষয়টা সেরে ফেলি, সেটাই ভালো হবে। এসব ভাবতে ভাবতে রাফিনকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। কিরে, কোথায় তুই? আমি তো অনিতাদের বাড়িতে, তুই কোথায়? আমিও বাড়িতে আছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে রে দোস্ত। কি সমস্যা? কিছু হয়েছে নাকি তোর? আমার কিছু হয়নি, তুই এখন একটু আমাদের বাড়িতে আসতে পারবি? আসতেছি। এই বলে রাফিনদের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখলাম পিএলএ ওদের বাড়িতে আছে। কি হয়েছে রে, এত তাড়াতাড়ি আসতে বললি? বন্ধু, খুব বড় সর্বনাশ হয়ে গেছে, কি করব কিছুই বুঝতে পারতেছি না। কি সর্বনাশ? আর পিএলই তোদের বাড়িতে কেন? দোস্ত, বিয়েলির মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 3 দিন আগে, সেই জন্য ও অফিসে যায়নি। কি, কিভাবে হলো এটা? ওর বাবা মা মার্কেট করতে গিয়েছিল, আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি পিএলিকে হাসপাতাল থেকে আমাদের এখানে আনছি। ওর এই শহরে আপন বলতে কেউ নেই। রাফিনের কথা শুনে পিএলির কাছে গেলাম। আমাকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কি বলে সান্ত্বনা দেব। পিএলি, কেঁদো না, যা হবার তা তো হয়ে গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর কাঁদছো কেন? আমরা তো আছি। আমার সাথে এরকম হলো ভাইয়া? আমি কি ভুল করেছিলাম যে আল্লাহ আমার সাথে এরকম করলো? প্লিজ কেঁদো না, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না। নিজেকে শান্ত করো। কিভাবে শান্ত হব ভাইয়া? এখন আমার কি হবে? কেউ নেই আমার এই পৃথিবীতে এখন। আর এভাবে বলছো কেন? কেউ নাই তো কি হয়েছে? আমি তো আছি, রাফিন আছে, আমরা তোমার দেখাশোনা করব। তোমার কিচ্ছু হবে না, দেখো। আমার কথাগুলো শুনে পিয়ালি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও পিয়ালিকে জড়িয়ে ধরলাম। কি করব, মেয়েটা অনেক নার্ভাস হয়ে গেছে। তারপর পিয়ালিকে অনেক বোঝালাম, কিন্তু কিছুই বুঝতে যাচ্ছে না, আমাকে আসতে দিতে যাচ্ছে না। অনেক কষ্ট করে বুঝিয়ে সন্ধ্যার দিকে অনিতাদের বাড়িতে গিয়ে দেখলাম আমাকে দেখে আঙ্কেল আন্টি দৌড়ে আসলো। কোথায় গিয়েছিলে রাশেদ? কতবার ফোন দিয়েছি তোমাকে, একবারও ফোনটা ধরলে না। একটু ব্যস্ত ছিলাম, তাই খেয়াল করিনি। কেন, কি হয়েছে আঙ্কেল? আপনাদের এমন দেখাচ্ছে কেন? কোনো কিছু হয়েছে না? হ্যাঁ বাবা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। অনিতে এমন একটা কাজ করবে আমরা ভাবতেও পারিনি। আঙ্কেলের কথা শুনে বুকের মধ্যে কেমন যেন করে উঠল। কি হচ্ছে আমার সাথে? আবার কি অনিতা? কি সর্বনাশ হয়েছে আঙ্কেল? আপনাকে এমন দেখাচ্ছে কেন? অনিতা বিকেলে বিয়েটা ভেঙে দিয়েছে, ও নাকি এই বিয়ে করবে না। কি বলছেন এসব?
বিয়ে করবে কেন? হঠাৎ কি হয়েছে? আমি তো বাবা সেটা জানি না, সবাইকে দাওয়াত দিয়েছি। এখন যদি বিয়ে না করে মানুষের কাছে মুখ দেখাতে পারো, তুমিই বলো। তুমি কিছু একটা করো বাবা, অনিতাকে একটু বোঝাও ভালো করে। আচ্ছা আঙ্কেল, টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি অনিতার সাথে কথা বলতেছি। তারপর আমি অনিতার রুমে গেলাম। ফোনে গেমস খেলতেছে দেখে মনে হচ্ছে ওর চিন্তাই নেই। বিয়ে ভেঙে দিয়ে গেমস খেলতেছে, আজব মাইরি। এসব কি করতেছো তুমি? কই কি করলাম? গেমস খেলতেছি, দেখতে পাচ্ছ না? ওর হাসি দেখে রাগটা আরো বেড়ে গেল। আমি এটার কথা বলছি না, বিয়ে ভেঙেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, তোমার কি? ইচ্ছে মানে? আঙ্কেলের কথা একবার ভাবলে? তোমার বিয়ে সব কাজ সেরে ফেলেছে আঙ্কেল, আর এই সময় বিয়ে ভেঙে দিচ্ছ? যখন যা ইচ্ছে তাই করবে নাকি? বাবার কিচ্ছু হবে না, বিয়ে যেদিন ঠিক করা হয়েছে সেদিনই হবে, শুধু বরটা চেঞ্জ হবে। এসবের মানে কি? চেঞ্জ হবে মানে? আবার নতুন কাউকে পেয়েছো নাকি? নতুন পাইনি, তবে পুরনোটাই চালিয়ে যাব। পুরনো মানে কি বলতে চাচ্ছ? সরাসরি খুলে বলো তো। তুমি কিছুই বোঝো না, তোমাকে বিয়ে করব আমি। করবে না বিয়ে আমায়? কখনোই না। তোমার কি মনে হয় আমি পুতুল? যখন যা করতে চাইবে তাই করব? আমার কথা শুনে অনিতা আমার পা জড়িয়ে ধরলো। প্লিজ রাশেদ, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। ভুলটা বুঝতে পেরেছো সেটা ভালো, কিন্তু বুঝতে অনেক দেরি হয়েছে, সরি। আমি আর কি জানি বললে? আমাকে অনেক ভালোবাসো তাই না? ভালো যদি বাসতে তাহলে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছিলে কেন? সব মিথ্যে রাশেদ, আমি কখনই ওকে বিয়ে করতাম না। তোমার উপর অভিমান করে এগুলো করেছিলাম। তুমি প্লিজ বিশ্বাস করো, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার আমার প্রতি ভালোবাসাটুকু। শেষ পর্যন্ত আমি বিয়েটা ঠিকই ভেঙে দিতাম। কি বিশ্বাস করব? এতদিন যা অপমান করছো সেগুলো, নাকি আজকে বলছো এগুলো? তুমি সব পাগলামি বাদ দাও। আঙ্কেল আন্টি শুনলে অনেক কষ্ট পাবে। মা বাবা কষ্ট পাবে না, মা বাবাও চায় আমার সাথে তোমার বিয়ে হোক। আমি কিছু বলতে যাব তার আগেই ফোনটা বেজে উঠল। বের করে দেখলাম পিয়েলি ফোন দিয়েছে। অনিতাকে আর কিছু না বলে ছাদে চলে আসলাম। কি ব্যাপার পিয়েলি, হঠাৎ ফোন দিলে যে? কোনো কিছু হয়েছে নাকি? না, কি হবে? তোমাকে কি ফোন দিতে পারি না নাকি? কেন পারবো না? তা কেমন আছো? ভালো আছি। তোমাকে একটা কথা বলি। বলো। তুমি আমাকে বিয়ে করবে? পিয়ালির কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করে উঠল। কি বলবো বুঝতে পারছি না। এমনিতেই মেয়েটা বাবা মারই নিঃস্ব হয়ে গেছে, এখন যদি আমিও না বলি কি করবে আল্লাহই ভালো জানে। কি ব্যাপার, কথা বলছো না কেন? বিয়ে করবে না আমাকে? এখনই কিসের বিয়ে? এসব চিন্তা এখন বাদ দাও। আমি তোমার সাথে কালই এই বিষয় নিয়ে কথা বলবো নি। বাই, ভালো থেকো বলে ফোনটা কেটে দিলাম। কিন্তু পিছনে তাকিয়ে দেখি অনিতা দাঁড়িয়ে আছে। কথা বলার সময় খেয়ালই ছিল না। অনিতা, তুমি এখানে কখন আসলে? কিছু না বলেই দিল দুইটা গালের উপরে ঠাস ঠাস। কি হলো, মারলে কেন? তোকে মারবো না কি করব? তুই আমাকে ভালোবাসতি না? কিছুক্ষণ আগে তো বড় বড় কথা বললি। এই তোর আমাকে ভালোবাসার নমুনা? আমি না হয় অভিমান করে এরকম করেছি, কিন্তু তুই তো সত্যি সত্যি পিয়ালিকে ভালোবাসতি। আরে অনিতা, পুরোটা না জেনে ভুল করছো, কিন্তু এই ভুলের জন্য কিন্তু আমাদের মধ্যে এত ব্যবধান। কি ভুল করলাম? তুই পিয়ালিকে ভালোবাসতি না? বাসি। তোমার কোনো সমস্যা? তুমি আসলে কখনোই কিছু না জেনেই যা তা করে বসো। আমার কোনো সমস্যা নেই, আমি সত্যি তোমাকে এখনো পাগলের মতো ভালোবাসি। আমি এতদিন এসব তোমাকে কষ্ট দেওয়ার জন্য করেছিলাম। আমি এখন সত্যি দ্বিতীয় কাউকে ভালোবাসি না, তোমাকে চাই শুধু। প্লিজ অনিতা, তুমি এখন যাও, আমার মাথা ঠিক নেই। যাচ্ছি, তবে মনে রেখো আমার সাথে এটা ঠিক করলে না। অনিতা কথাগুলো বলে চলে গেল।
অনিতার কথা তীরের মতো বুকের ভেতরে বাজছিল। কি করব আমি আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে পিয়েলি আর অন্যদিকে অনিতা। এসব ভাবতে ভাবতেই চোখে জল এসে গেল। অনিতাও আমাকে অবিশ্বাস করছে এখন। কোথায় যাব আমি? ওদিকে পিয়েলি আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে। এখন একটাই সমাধান আছে, রাফিনের সাথে কথা বলতে হবে এই বিষয়ে। কিছুক্ষণ পর রুমে গিয়ে শুয়ে পড়লাম। খেতে ইচ্ছে করছিল না। আন্টি অনেকবার ডাকলো কিন্তু গেলাম না। মাঝরাতে কান্নার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি অনিতা আমার পাশে বসে কাঁদছে। দরজা খোলা থাকে তাই হয়তো এসেছে। কি ব্যাপার, তুমি এই মাঝরাতে আমার রুমে কেন? আর এভাবে কাঁদছো কেন? আমাকে মাফ করে দাও, তখন রাগের বসে চড়টা মেরেছিলাম। প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি কিছু মনে করিনি। তুমি এখন যাও, আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে। খারাপ ভাববে না। তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? কি অনুরোধ বলো তাড়াতাড়ি। আজ রাতে তোমার পাশে একটু ঘুমাবো। কি পাগল নাকি তুমি? তুমি এখনো অবিবাহিত, তাছাড়া আঙ্কেল আন্টি দেখলে অনেক কষ্ট পাবে। তুমি যাও তো তাড়াতাড়ি। বাবা মা কিছু মনে করবে না, প্লিজ না করো না। আর কোনোদিনই কিছু চাইব না। অনিতা কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলল। আমি আর কিছু বললাম না। সারা রাত আমার বুকে ঘুমিয়ে থাকলো। এমনভাবে জড়িয়ে আছে যে কোনোদিনই ছাড়বে না। কিভাবে বলবো আমি এখনো যে ওকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু আমি নিরুপায় বলে কিছুই বলতে পারছি না। সকালবেলা জেগে দেখি এখনো আমার বুকের উপরে শুয়ে আছে। ঘুম ঘুম চেহারায় অনিতাকে খুব ভালো লাগছিল। ইচ্ছে করছিল অগোছালো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিই। কিছুক্ষণ পর অনিতার ঘুম ভেঙে গেল। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে উঠে গেল। আমি কিছু বললাম না। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। রাতে খেয়ে আসলে না তো? রাতে খেয়ে আসলে না কেন? কি হয়েছিল এত ডাকলাম? এমনিই ভালো লাগছিল না, তাই। খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা, খেয়ে নাও। তারপর খাওয়া শেষ করে রাফিনের সাথে দেখা করতে গেলাম। আজকের পর্ব এখানেই শেষ। আগামীকালকের আবারও নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। যারা এত কষ্ট করে, সময় ব্যয় করে, মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখেন, আমাদের সাথে থাকেন, আমাদের সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন। ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আমাদের নতুন চ্যানেলে অসম্ভব সুন্দর একটি গল্প আপলোড করা হয়েছে, পিচ্চি বউয়ের রোমান্টিক দুষ্টুমি। যারা ভিডিওটি মিস করেছেন, ডিসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। একটু পর রাফিন আর পিয়েলি আমাদের কাছে আসলো। আমি তো অবাক, কি রে তোরাও আসছিস নাকি? আসলাম। আসতে তো চাইলামই না, কিন্তু অনিতা ম্যাডাম এত জোর করলো, শেষে আসতেই হলো। আরে থাম থাম, অনিতা আসতে বলছে মানে? আমি আসতে বলেছি ওদের। আমি সব রাফিনের কাছ থেকে শুনেছি। তুমি বলেছিলে না গোয়েন্দা লাগিয়েছে নাকি? ঠিকই বলেছো, তোমার বন্ধু রাফিনই তোমার গোয়েন্দা ছিল। কি বলো? শেষে কিনা আমার প্রিয় বন্ধুই এই কাজ? বন্ধু কিছু মনে করিস না, আমরাই তো। মনে করার কি আছে, যাই বলিস। তোদের দুজনের কিন্তু খুব মানিয়েছে। তোরা বিয়ে করছিস কবে তাই বল। আমার কথা শুনে পিয়ালি লজ্জা পেয়েছে। আগে তোদেরটা শেষ হোক, তারপরে না হয় আমাদেরটা ভাববো। চলো সবাই, এসব কথা পরে বললেও পারবে, এখন শপিং করি, তাছাড়া আবার রাত হয়ে যাবে। চলো। তারপর কেনাকাটা করতে শুরু করলাম। অনিতাকে বিয়ের সব কিছু আমি পছন্দ করে দিলাম। এরকম ভাগ্যবান খুব কম মানুষেরই হয়। এখন শুধু শাড়ি গহনা, বিয়ের তো যাবতীয় জিনিস বাকি আছে, ওগুলো নাকি কালকে আঙ্কেল আন্টির সাথে এসে কিনবে। অনিতা আমার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করেছে, বিয়েতে এইটাই পরার কথা বলতেছে। সেম কালারের পাঞ্জাবি একটা রাফিনকেও কিনে দিলাম।
নিতে চাইলো না, কিন্তু অনেক জোরাজোরিতে নিল, দিতে পারিনি। ওকে এই পর্যন্ত তো কিছুই কিনে দিতে পারিনি, কিন্তু ও আমাকে অনেক কিছু দিয়েছে। সন্ধ্যার পরে কেনাকাটা করে বাড়িতে আসলাম। খুব টায়ার্ড লাগছিল, তাই এমনিতে বিছানায় শুয়ে পড়লাম রেস্ট নিতে। কিছুক্ষণ পর মাকে ফোন দিলাম। কেমন আছো তোমরা? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কালকে তোমরা কখন আসবে? সকালের দিকে যাব নে। আর তোদের গাড়ি পাঠাতে হবে না, আমরা বাসে করেই যাব। আমি তাহলে টিকিটের ব্যবস্থা করছি, তোমরা সকাল সকালে বেরিয়ে পড়ো। রাখি তাহলে। তারপর ফোনটা কেটে দিলাম। ছেলের বিয়ে আর মাই জানে না, এখানে আসলে সব বুঝিয়ে বলবো। কিছুক্ষণ পর আন্টি খেতে ডাকলো। ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। দেখলাম অনিতাও এসেছে, কিন্তু আঙ্কেল নাই, কি যেন জরুরি কাজে বাইরে গেছে। খাওয়া শুরুর পর, তা কি কি কিনলে তোমরা? বেশি কিছু না আন্টি, অনিতা তো কিছুই কিনলো না। কাল নাকি আপনাদের সাথে গিয়ে কিনবে। ও, কালকের পরে তো গায়ে হলুদ, কালকে সবকিছু ম্যানেজ করতে হবে। তোমার ভাই কবে আসবে? কালকে সকালে আসবে মনে হয়, ফোন দিয়েছিলাম। তাহলে তো খুব ভালো। ড্রাইভারকে সকালে গাড়ি নিয়ে যেতে বলো তাহলে। গাড়ি পাঠাতে হবে না, বাসে করেই আসবে, আমি টিকিট কেটেছি। তা কেমন করে হয়? বাসে আসবে মানে? তোমার আঙ্কেল শুনলে তো রাগ করবে। মা নিজেই বলল সে নাকি বাসে আসবে। অত চিন্তা করেন না, ভালো বাসেই টিকিট কেটেছি। ঠিক আছে, ভালোভাবে আসতে বলো। তারপর খাওয়া শেষ করে রুমে গেলাম। মাকে আবার ফোন দিয়ে সবকিছু বললাম। তবুও বাসে আসবে, এসব গাড়িতে উঠতে নাকি ভয় করে। কিছুক্ষণ পর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। আল্লাহ সবাইকে কখনো না কখনো সুখ দেয়। একটু পর অনিতা আসলো। কি ব্যাপার, এত আগে শুয়ে পড়েছো যে? ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে, সারাদিনে অনেক ধকল গেল তো। কিছুক্ষণ পর আবার আসলো, কিন্তু হাতে একটা বাটি দেখলাম। হঠাৎ কোথায় গিয়েছিলে, আর হাতে ওটা কি? এটা তেল, এটাই আনতে গিয়েছিলাম। তুমি বললে না মাথা ব্যথা করে, তেলটা মাথায় মালিশ করে দেই, দেখবে মাথা ব্যথা করবে না। আরে এসব করতে গেল কেন? সামান্য ব্যথা ছিল, বেশি না তো। একটুই হোক, হয়েছে তো। তুমি এখন শুয়ে পড়ো, আর কোনো কথা হবে না। বাধ্য ছেলের মতো শুয়ে পড়লাম। অনিতা মাথায় তেল মালিশ করে দিতে লাগলো। আমাদের যে আগে সম্পর্ক ছিল সেটা আঙ্কেল আন্টিকে জানানো উচিত না? কেন, বাবা মাকে বলে কি করবে? বাবা মা কিন্তু খুব রেগে আছে ওই ছেলের উপর। ওই ছেলেটাই যে তুমি, বাবা মা জানলে কি করবে আল্লাহই ভালো জানে। তাই নাকি? তাহলে আর বলবো না, কিছু কথা না হয় গোপনই থাক। আমারও তাই মনে হয়। আরে বলবো এক সময়, বিয়েটা হয়ে যাক আগে, আর তোমাকে হারাতে চাই না। আমার ব্যথা কমে গেছে, এখন আর দিও না। এত তাড়াতাড়ি কমে গেল? আমার তো দিতে ভালোই লাগছিল। বিয়ের পর দিও, যত খুশি। তুমি এখন যাও, আমি ঘুমাবো। আমি কোথায় যাব? এখানেই থাকবো আজ তোমার সাথে। আবার পাগলামি করতেছো? কালকের দিনের পর থেকে তো একসাথে থাকবো। এখন আঙ্কেল আন্টি দেখলে কি ভাববে? যা ভাবে বাবু, আমি থাকবো বলেছি যখন থাকবোই। একটু বোঝার চেষ্টা করো, সবসময় এরকম পাগলামি ঠিক না কিন্তু। ঠিক আছে, থাকো তুমি, গেলাম আমি, আর আসবো না তোমার রুমে। কথাগুলো বলে অনিতা রাগ দেখিয়ে চলে গেল। জানি রাগটা সকালে ভেঙে যাবে, তাই আর বাধা দিলাম না। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ছাদে গেলাম। গিয়ে দেখলাম অনিতা ছাদে দাঁড়িয়ে আছে। আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না, এত সকালে তুমি এখানে? স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন কেন দেখবে, সত্যি আমি এসেছি। আজকে হঠাৎ কি মনে করে এখানে? এমনিতেই আসলাম, আজ আগেই ঘুম ভেঙে গেছে। আমি তো মনে করছিলাম আমার সাথে গল্প করার জন্য এসেছো। তোমার সাথে গল্প করতে আসবো কেন? তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। অনিতার কথা শুনে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কে বলছে তোমাকে সহ্য করতে পারি না? আমি তো সবসময় তোমার কাছে থাকতে চাই। মিথ্যা বলা লাগবে না, আমি জানি তুমি আমাকে কেমন ভালোবাসো। কেমন ভালোবাসি গো? চলো নিচে যাই।
এখানে আর ভালো লাগছে না। চলো। তারপর সকালে ব্রেকফাস্ট করে মা আর রাকিবকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। 2 ঘন্টা বসে থাকার পর মা আর রাকিবের বাসটা আসলো। মা আর রাকিবকে আনতে গিয়ে সেই বাসের হেল্পারের সাথে দেখা হয়ে গেল। প্রথম দেখাতেই চিনে ফেলল। আরে মামা, কেমন আছেন? আমাদের আর ভালো থাকা মামা, সারাদিন মানুষের কথা শুনতে হয় শুধু। তা আপনি কেমন আছেন? ভালো আছি মামা। যদি কিছু মনে না করেন, একটা কিছু দিতে চাই। কি দিবেন মামা? আমি বুঝছি, সেই টাকাটা দিবেন তাই তো? ওই টাকা দিয়ে আমাকে অপমান করবেন না। আর অপমান করব? ছোট ভাই হিসেবে মনে করেন উপহার দিচ্ছি। আমার কথা শুনে দেখলাম আমার চোখে জল এসে গেছে। আরে মামা, কাঁদছো কেন? তোমার মতো আমার একটা ভাই আছে, সে এখন ডাক্তার। নিজে না খেয়ে পড়িয়েছিলাম, কিন্তু আজ 1 বছর হলো আমাদের সাথে কোনো যোগাযোগই করে না। ওহ সরি মামা, বুঝতে পারিনি। চিন্তা করেন না, একদিন দেখবেন ঠিকই ফিরে আসবে। সে আশাতেই তো বেঁচে আছি। ওর জন্য নিজে কোনো সন্তানও নিছিলাম না। মামা, কাল আমার বিয়ে। যদি কিছু না মনে করেন তাহলে চলেন আমাদের সাথে। আরে না, আমার তো অনেক কাজ। একদিন কাজ না করলে আবারও কাজ থেকে বাদ দিবে। তুমি বলছো, এতেই আমি খুশি। ভালোভাবে বিয়েটা হোক, এই দোয়াই রাখি। মামা, সত্যি আপনি অনেক ভালো। আপনাদের মতো কিছু মানুষ এখনো বেঁচে আছে বলে মানবতাটাও বেঁচে আছে। আচ্ছা মামা, ভালো থাকবেন। বাস ছেড়ে দিবে, আর ওপারওয়ালা চাইলে আবার দেখা হবে ইনশাল্লাহ। মামা। চোখের সামনে দিয়ে মামা চলে গেল। মামার কথাগুলো শুনে সত্যিই খারাপ লাগলো। এরকম কয়জন আছে নিজের ভাইয়ের জন্য সন্তান নেয় না? মা আর রাকিবকে নিয়ে অনিতাদের বাড়িতে গেলাম। দেখলাম সবাই মার্কেটে গেছে। আমাকে অনিতা অনেকবার ফোন করেছে যাওয়ার জন্য। এত বিশাল বাড়ির রাশেদ, এত বড় বাড়িতে থাকতি তুই? বিশাল বাড়ি। এই বাড়ির মালিকরাও না খুব ভালো। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই কোথায় গেছে? সবাই অনিতার বিয়ের কেনাকাটা করতে গেছে। আমাকে বলেছিল যেতে, কিন্তু তোমরা আসবে বলে যাইনি। মা রাকিবকে আমার রুমে নিয়ে গেলাম। রাকিব কোনো কথা বলছে না দেখলাম। কিরে, চুপ করে আছিস কেন? তারপর রাকিব বলে, এমনিতেই দেখছি যে কত বড় বাড়ি, বড় হলে দেখিস আমি এরকম একটা বাড়ি করব। আমি ওর কথা শুনে বললাম, তাই নাকি? আচ্ছা দিস। এখন বিশ্রাম নাও তোমরা, অনেক দূর থেকে এসেছ। আমি একটু বাইরে থেকে আসি। তারপর অনিতাদের কাছে গেলাম। দেখলাম কেনাকাটা প্রায় শেষের দিকে। আর 2-1টা জিনিস কিনলেই হবে। এত সময় লাগে আসতে? কতবার ফোন দিলাম তোমাকে। সরি, মা আর রাকিবকে আনতে দেরি হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে? এই তো, তোমার জিনিসগুলো কিনলেই হয়ে যাবে। চলো ওইদিকে, সবাই বসে আছে তোমার। চলো। তারপর আঙ্কেল আন্টিদের কাছে গেলাম। সবাই মিলে আমার বিয়ে সব কিছু কিনলাম। পছন্দ সব কিছু অনিতাই করলো। আসার সময় আমিও মা আর রাকিবের জন্য জামা কাপড় কিনলাম। সেটা আমি পছন্দ করেছি, অনিতাদের জানাইনি। দুপুরের দিকে সবাই মিলে বাড়িতে আসলাম। তারপর রুমে গেলাম মা আর রাকিবের কাছে। কেনাকাটা হয়ে গেছে সব? এই নাও, তোমাদের জন্য শাড়ি আনছি, আর রাকিব তোর জন্য জামা প্যান্ট আনছি। রাকিব তো দেখে খুব খুশি। এসবের কি দরকার ছিল? আমার তো এমনি অনেক শাড়ি আছে। তাতে কি, ছেলে মায়ের জন্য আনছে, এটা তোমার কাছে বেশি হচ্ছে না? কই বেশি হচ্ছে, এমনিই বললাম। কিছুক্ষণ পর অনিতা আসলো। এসেই মাকে সালাম করলো। শাশুড়ি বলে কথা। মা কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কেমন আছো রাকিব? তারপর রাকিব বলল, আমিও ভালো আছি। খুব সুন্দর লাগছে আপু আপনাকে। তাই নাকি? দেখো তোমার জন্য কি এনেছি। দেখলাম অনিতাও মা আর রাকিবের জন্য জামা কাপড় কিনেছে। এই যে মা, আপনার জন্য একটা শাড়ি। পছন্দ না হলে কিছু মনে করবেন না, আমার পছন্দ ভালো না কিন্তু। খুব সুন্দর হয়েছে। এসব কিনতে গেলে কেন? রাশে তো কিনে আনছে একটা। তাতে কি, বৌমার কি দেয়া যাবে না? বৌমা মানে? তোমার তো অন্য জায়গায় বিয়ে হচ্ছে। আমার ছেলের সাথে বিয়ে হলে তো বৌমা হতে। আপনি জানেন না মা, আপনার ছেলের সাথেই তো আমার বিয়ে। রাশিদ আপনাকে কিচ্ছু বলেনি? কই, রাশেদ তো কিছু বলে নাই।
কি বলো তুমি? কিছুই তো বুঝতেছি না। কিরে রাশেদ, কি বলছে অনিতা? তোমাকে আমি সবকিছু খুলে বলছি। অনিতা, তুমি যাও তো এখন। কেন? আমি থাকলে কি সমস্যা? আমার সামনেই বলো। কাল দিন পার হলে তো আমি তোমাদের বাড়ির সদস্য। বললাম তো যাও, আমি একটু পরে আসতেছি। ওকে, থাকো, আমি গেলাম। তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো, আমি বলতেছি। সত্যি? তাহলে আর গেলাম না কিন্তু। আমি আর কিছু বললাম না, মাকে তারপর সবকিছু বুঝিয়ে বললাম। এত কিছু হয়ে গেছে আর আমাকে একবারও বলিসনি? তোমাদের আমি টেনশন দিতে চাইনি, তাই বলিনি। কিছু মনে করো না। মনে করার কি আছে? তবে যা হয়েছে ভালোই হয়েছে। আমারও অনিতা মাকে খুব পছন্দ। একটু পর আঙ্কেল আন্টি আসলো, সাথে মার সাথে অনেকক্ষণ কথা বললো। আমরা ছাদে গেলাম, রাকিবকেও নিয়ে গেলাম। কিছুক্ষণ পর নিশিতাও আসলো। 4 জন মিলে ছাদে গল্প করতে লাগলাম। একটু পর আন্টি খেতে ডাকলো নিচে। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খুব ভালো লাগছে, মাও অনেক খুশি হয়েছে। প্রত্যেক মাই সন্তানের খুশি দেখলে এমনিতেই খুশি হয়ে যায়। বিকেলের দিকে অতিথিরা আসা শুরু করলো। বেশি লোক ইনভাইট করেনি আঙ্কেল। আসলে আঙ্কেলের আপন বলতে কেউ নেই, সবই বিজনেস রিলেটেড। বিকেলবেলা অনিতাকে নিয়ে সেই লেকের পাড়ে গেলাম, যেখানে আমাদের হাজারো স্মৃতি জড়িয়ে আছে। আজকে সেই ফুসকাওয়ালা মামার সাথে দেখা করতে যাচ্ছি। এত বড় সুখের সংবাদ তাকে না জানালে আমাদের প্রেমটা পূর্ণতা হবে না। অনেক স্মৃতি জড়িয়ে আছে মামার সাথে। কোথায় যাচ্ছ রাশেদ এই বিকালবেলা? আরে চলো আগে, কোথায় যাচ্ছি তুমি জানো না? আমি কিভাবে জানবো? হঠাৎ করে তো ডেকে নিয়ে আসলে। আজকে আমাদের প্রেমের শুরুটা যেখানে হয়েছিল সেখানে যাচ্ছি। ও, তার মানে লেকের পাড়ে? আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে বলতে পারিনি। কিছুক্ষণ পর লেকের পাড়ে পৌঁছে গেলাম। সারাবেলা অনেক ঘুরলাম। আজ মনে হচ্ছে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, যত ইচ্ছে ঘুরি। সন্ধ্যার দিকে সেই ফুসকাওয়ালা মামার কাছে গেলাম। মামার জীবনটা অদ্ভুত, প্রতিদিনই এখানে ফুসকা বিক্রি করে। মামা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তারপর আপনার ব্যবসা কেমন হচ্ছে? সে আগের মতনই মামা, প্রতিদিন যা বেশি ওই দিয়েই সংসার চলে যায়। মামা, কালকে আমার আর অনিতার বিয়ে, সেই জন্য আপনার কাছে আসলাম। তাই নাকি মামা? খুব ভালো কাজ করতেছে। বেশিরভাগ ভালোবাসাই ভেঙে যায়, প্রতিদিন দেখি এরকমই। তোমরা সুখী হও মামা। মামা, আমাদের বিয়েতে আসবেন কিন্তু। কি যে কর না, আমরা হলাম ব্যস্ত মানুষ, একদিন কাজ না করলে সংসার চলবে কেমনে? সেটা শুনতে চাই না, আপনাকে কিন্তু যেতেই হবে। তোমরা বলেছো, এতে অনেক খুশি হয়েছি আমি। তোমাদের ওখানে সব ধনী ধনী মানুষ যাবে, আমরা গেলে ভালো দেখাবে না। তার চেয়ে ভালো এখানে থেকে আশীর্বাদ করি, সুখে থেকো তোমরা। ওকে মামা, আপনার ইচ্ছে, তবে গেলে আমরা খুব খুশি হতাম। আচ্ছা মামা, ফুচকা দেন তো আগে। হ্যাঁ দাঁড়াও, একটু দিতেছি। মামার হাতের স্পেশাল ফুচকা খেলাম, আমার খুব ভালোই লাগে। তারপর মামাকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি সবাই গল্প করতেছে। 2-1 মেহমানও আসছে। আঙ্কেল পরিচয় করিয়ে দিল ওদের সাথে। বাড়িটা যেমন আনন্দ ভরে উঠেছে, সবার মুখেও আনন্দ। সকালবেলা আরও অতিথি আসতে লাগলো। দেখতে দেখতে গায়ে হলুদের পর্বটা হয়ে গেল। আজ সন্ধ্যায় বিয়ে, পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। রাফিন পিওলিও কাল থেকে এসেই আছে। রাফিনকে সবসময় কাছেই রেখেছি। সন্ধ্যায় নামাজ পড়ে কাজী আসলো, বিয়ে পড়ানো শুরু করলো। কিছুক্ষণ পর আমি আর রনিতা একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। এখন অপেক্ষা করছি সেই শুভ মুহূর্তের জন্য, যেটার অপেক্ষায় হাজারো ব্যাচেলার ছেলে মেয়ে বেঁচে আছে। কিছুক্ষণ পর আমি আর রাফিন ছাদে গেলাম। বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গেল তাহলে। রে, আজ আশাটা পূর্ণ হলো। তবে কখনো ভাবিনি আমি অনিতাকে এভাবে আপন করে পাবো। এসব কেউ ভাবতে পারে না, সব আল্লাহর ইচ্ছা। আমি কি কখনো ভেবেছিলাম নাকি পিয়ালির সাথে আমার সম্পর্ক হবে? ঠিক। আজকে বাবার কথা খুব মনে পড়ছে রে। বাবা থাকলে খুব খুশি হতো। প্রায় সময় বলতো আমার বিয়ে নাকি অনেক ধুমধাম করে দিবে, কিন্তু সেই ভাগ্যটা মনে হয় বাবার কপালে লেখা ছিল না। আরে মন খারাপ করিস না, সবাই কি চিরদিন বেঁচে থাকে নাকি? আমারও তো বাবা বেঁচে নেই। তুই তো তোর বাবাকে দেখছিস, আর আমি তো দেখতেই পারিনি। বাস্তবতা খুব কঠিন রে। কল্পনার অনেক কিছু করা যায়। ইচ্ছে ছিল কি হব, আর কি হয়ে গেলাম।
আর এসব কথা বাদ দে তো। আজকে কেন এসব বলছিস? আজকে তোর ফুলসজ্জা, সেইটা নিয়ে কিছু বল। বিড়ালটা কিভাবে মারবি? তুই আর ভালো হলি না, সবসময় শুধু ফাজলাম। আরে ফাইজলামি না, সত্যি বলছি। তবে মনে হয় বিড়াল মারবি না। বিড়াল মারবো কেন? এসব কথা কে বানাইছে রে? বাসরাতে কেউ বিড়াল মারে নাকি? সেটা আমি জানি না, তবে সবাই বলে তাই বলতেছি। তুই এখন যা, অনিতা মনে হয় অপেক্ষা করছে তোর জন্য। করুক, কেবল তো 9টা বাজে, এত আগে কি করব? কি করবে মানে? অনেক কিছুই তো করার আছে। তুই খুব বোকা রে। বাদ দে, যাবনি 10টার দিকে। ওকে থাক, তবে আমার মনে হয় তোর যাওয়াটাই এখন বেটার। এসব কথা বলছিস কেন? আমাকে কি ভালো লাগছে না নাকি, না পিয়ারির কাছে যেতে মন চাচ্ছে? আমাকে প্রশ্ন না করে পিছনে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। রাফিনের কথা শুনে পেছনে তাকালাম, তাকিয়ে দেখি অনিতা বিয়ে সাজে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তুমি এখানে? তোমার তো বাসর ঘরে থাকার কথা। বাসর ঘরে গিয়ে কি করব? আমার তো এখানেই ভালো লাগছে, তাই না? এইটাও শুনছো? এখনই যেতাম, আর তুমি আসলে কিভাবে? কেউ দেখেনি তো? সবাই দেখছে, দেখলেই কি? আমি কখন থেকে একা একা বসে আছি, আর তুমি এখানে। রুমে আসো আগে, তারপর দেখাচ্ছি। কথা বলে অনিতা রেগে চলে গেল। ভাই তোর আজ খবর আছে। কি যে হবে কাল সকালে, যেন শুনতে না হয় বউর হাতে স্বামী খুন। শালা তুই থাক, আমি গেলাম। আর কালকে সকালে খবরের কাগজে দেখবি বিয়ের প্রথম রাতেই বউ 2 সন্তানের মা। ও ভাই, কেউ আমারে মারো। আচ্ছা যা, দেখা যাবে। তারপর রুমের কাছে আসলাম, এসে দেখি নিশিতা আবার দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেতেই দিবে না। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? 5,000 টাকা দিন। কেন? 5,000 টাকা তোমাকে দিব কেন? ওমা, এত ভালো করে বাসর সাজালাম আপনাদের জন্য, আর আমাকে কিছু দেবেন না তার বিনিময়ে? ও এই ব্যাপার। আচ্ছা নাও, 2,000 টাকাই আছে আমার কাছে, আর নাই কিন্তু। সত্যি নাই নাকি মিথ্যা বলছেন? পকেট চেক করো তাহলে। আচ্ছা, বিশ্বাস করলাম। খুব তাড়াতাড়ি করছেন দেখছি, সহ্য হচ্ছে না নাকি? যাই হোক, টাকা দিন আগে। কি আর করার, দিয়ে দিলাম। তারপর রুমে ঢুকলাম, দেখলাম নিশিতা সত্যি ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। সারা ঘর ফুল দিয়ে সাজানো। অনিতা দেখলাম শুয়ে পড়েছে। কেমন লাগে তাহলে? বাসরাতে ঢুকে যদি দেখি বউ শুয়ে আছে, এর চেয়ে কষ্টের আর কি আছে? সরি অনিতা, কিছু বলো না, বেশি রাত হয়নি তো। কিসের সরি? কোনো সরি টরি হবে না, কান ধরে উঠবস করো। কি, এটা করতে পারবো না? ওকে থাকো তাহলে, আমি ঘুমালাম, বাই। ওকে ঘুমাও, আমিও ঘুমালাম বলে ওর পাশে গিয়ে অন্যদিকে শুয়ে পড়লাম। এটা কি হলো? রাগ তো আমার দেখানোর কথা, কিন্তু তুমি দেখাচ্ছ কেন? কোনো কথা বললাম না, শুয়ে থাকলাম। কি হলো, সত্যি রাগ করেছো নাকি? না, রাগ করবো কেন? আজকের দিনে ঝগড়া করতেছো। সরি, ঝগড়া কই করলাম, এগুলো তো ভালোবাসা। তাই নাকি? তোমার ভালোবাসাটা ভিন্ন দেখছি। সবাই ভালোবাসা আদর করে, আর তুমি ভালোবাসো রাগ দেখিয়ে। আমিও রাগ করতে চাই না, কিন্তু তুমি তো আমাকে রাগিয়ে দাও। কে বলেছে? তাই নাকি? সারা জীবন এভাবে ভালোবাসার সুযোগ দিবে তো? সারা জীবন তোমাকে ভালোবাসবো, যতই বাধা আসুক ছেড়ে যাব না। অনিতা আমার কথাগুলো শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আচ্ছা অনিতা, বাসর রাত এত স্পেশাল কেন? কেন, তুমি জানো না? না, আমি কিভাবে জানবো? এর আগে কি বিয়ে করেছি নাকি? আচ্ছা আসো, তোমাকে সব বুঝিয়ে বলছি। তার আগে চলো 2 রাকাত নামাজ পড়ে আসি। এরপর শুরু হলো ওদের নতুন জীবন। খুনসুটি, ভালোবাসা সবকিছু মিলিয়ে কাটতে থাকলো ওদের নতুন জীবন। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।